সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তো আমার নাম সৌম্যদীপ তরফদার। তো আজকের থেকে তোমাদের একটা নতুন সিরিজ স্টার্ট হবে। সেটা হচ্ছে তোমাদের জেনপাস ইউজি 2024-এর যে 250টা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা সলভ করাবো। মোটামুটি প্রতি ভিডিওতে 25টা করে কোশ্চেন আসবে এবং এভাবে মোটামুটি 10টার মতন ভিডিও হবে। তো ঠিক আছে, আজকে হচ্ছে তার প্রথম ভিডিও। আর প্রথমে যেটা বলবো যে তোমরা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যদি ভিডিও পছন্দ হয় তো লাইক করো এবং শেয়ার করো তোমার পছন্দের বন্ধুদের সঙ্গে। আর হচ্ছে তোমাদের যে এই যে নতুন যে সিরিজটা জেনপাস ইউজির টপ 250 কোশ্চেন, 250টা কোশ্চেন যে আছে, সেগুলোর ভিডিও আসবে হচ্ছে তোমাদের প্রতি মঙ্গলবার এবং শনিবার করে। সেই ভিডিওগুলো আসবে সন্ধ্যে 7টার দিকে। লেটস ইমপ্রুভ যে ইউটিউব চ্যানেল আছে সেখানে সেই ভিডিওগুলো প্রতিদিন আপলোড করা হয়। তো আমি বিভিন্ন বইটই ঘেটে কোশ্চেনগুলো সব নিয়েছি। তো নম্বর যে আছে, নম্বর সিকোয়েন্স ম্যাচ হবে না। তোমরা কোশ্চেনগুলো সবসময় ঠিকঠাক করে সলভ করতে থাকো। ঠিক আছে, তাহলে উইদাউট ফার্দার ডিলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন যেটা বলেছে যে হাউ মেনি হিউম্যান টিথ অ্যাপিয়ার হচ্ছে টয়েস ডিউরিং দ্য লাইফ স্প্যান অফ অ্যান ইন্ডিভিজুয়াল। অর্থাৎ মানে কটা দাঁত একজন লাইফ স্প্যানের দুবার অ্যাপিয়ার হয়। তো আমরা জানি মানুষের যে আছে, হিউম্যান যেটা আছে, হিউম্যান বিইং এর দু ধরনের দাঁত থাকে। একটাকে হচ্ছে বলা হচ্ছে টেম্পোরারি টিথ, আরেকটা আসবে হচ্ছে আমাদের পার্মানেন্ট টিথ। তো প্রথমত টেম্পোরারি টিথ কোনটা? দুধের দাঁত যেটাকে বলা থাকে সেটা হচ্ছে টেম্পোরারি টিথ। দুধের দাঁত থাকে হচ্ছে 20টা, আর পার্মানেন্ট টিথ যেটা আছে সেটা থাকে হচ্ছে আমাদের 32টা। তাই তো? যদি হচ্ছে আমাদের ওরাল ফর্মুলা দেখা যায়, ডেন্টাল ফর্মুলা যদি দেখা যায়, তো সেটা আসবে হচ্ছে এখানে I2/2, C1/1, PM0/0, I2/2, C1/1, PM0/0, আর আসবে হচ্ছে M2/2। ঠিক আছে, আর এখানে আসবে হচ্ছে I2/2, C1/1, PM2/2, M3/3। এটা হচ্ছে ডেন্টাল ফর্মুলা। তো 2, 2, 4, 5, তাহলে 5 × 4, এখানে আসবে হচ্ছে 20টা দাঁত। আর এখানে আসবে হচ্ছে 3 আর 2 এ 5, 5 আর 1 এ 6, 7, 8, 8 × 4, সেখানে আসবে হচ্ছে 32টা দাঁত। এটা হচ্ছে ডেন্টাল ফর্মুলা। মানে আমাদের যে দাঁত, যে হিউম্যান বিং যেটা আছে, সাপোজ এটা হচ্ছে আমাদের মুখ আছে। এটা হচ্ছে উপরে আপার পার্ট, আপার চ, নিচে হচ্ছে লোয়ার চ। তো এখানে হচ্ছে এটাকে 4টা কোয়াড্রেন্টে আমরা এটাকে ভাগ করে দিই। তো এখানে হচ্ছে একটা কোয়াড্রেন্টকে ইউজ করাই হবে। আই মানে হচ্ছে ইনসাইজার দাঁত, মানে আমাদের সামনে দাঁতগুলো। তারপরে আসবে হচ্ছে ক্যানাইন, তারপরে আসবে হচ্ছে প্রিমোলার, তারপরে হচ্ছে মোলার। তো যখন দুধের দাঁত যখন থাকে তখন সেখানে হচ্ছে প্রিমোলার দাঁত কোনো রকম থাকে না, সেখানে 0/0। কিন্তু যখন হচ্ছে অ্যাডাল্ট যখন হয়, মানে যখন টেম্পোরারি টিথ ভেঙে যখন পার্মানেন্ট টিথ ওঠে, তখন সেখানে হচ্ছে প্রিমোলার দাঁত সেখানে হচ্ছে দুটো চলে আসে। তো কোশ্চেন যেটা বলেছে যে হাউ মেনি ইন ডিউরিং, তো এখানে বলেছে হাউ মেনি হিউম্যান টিথ হচ্ছে অ্যাপিয়ার টয়েস ডিউরিং দ্য লাইফ সাইকেল। তো এটা অ্যান্সার হচ্ছে 20টা। কেন? কারণ প্রথম হচ্ছে 20টা দাঁত তো ছিলই, পরে নতুন করে আরো হচ্ছে 12টা দাঁত ওঠে, তাই তো? তাহলে 20টা দাঁত যেটা আছে সেটা তো প্রথমে একবার ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর সেগুলো আবার নতুন করে ওঠে। তাই হচ্ছে আমাদের যে অ্যান্সার হবে 20। আই হোপ তোমরা সবাই কোশ্চেনটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য গবলেট সেল? তাই তো, মানে গবলেট সেলের ফাংশন কি? তো প্রথমে বুঝতে হবে গবলেট সেলটা থাকে কোথায়। গবলেট সেল থাকে হচ্ছে আমাদের যে ইন্টেস্টাইন যেটা আছে, ইন্টেস্টাইনের মধ্যে গবলেট সেল থাকে। গবলেট সেল কাজ করে কি? বলছে প্রোডাকশন অফ এনজাইম, প্রোডাকশন অফ মিউকাস, প্রোডাকশন অফ হরমোন, প্রোডাকশন অফ সেল। তো গবলেট সেল যেটা আছে তার কাজ হচ্ছে আমাদের মিউকাসকে প্রোডাকশন করা। তো মিউকাস করার প্রোডাকশন হয় কি হবে? সাপোজ এটা হচ্ছে আমাদের ইন্টেস্টাইন, বা যাকে ভালো ভালো বাংলা ভাষায় বলা হচ্ছে ক্ষুদ্রান্ত। তো এর মধ্যে দিয়ে যখন হচ্ছে খাবার যাবে, তখন গবলেট সেল সেখানে হচ্ছে মিউকাস গ্রহণ করবে। মিউকাস সিক্রেশনের ফলে কি হবে? যে মিউকাস হচ্ছে একটা পিচ্ছিল জাতীয় একটা পদার্থ। মিউকাস সিক্রেশনের ফলে কি হবে? যে খাবারটা হচ্ছে সহজেই এর মধ্যে দিয়ে যেতে পারবে, তাই তো? অর্থাৎ যাকে বলা হচ্ছে পেরিস্টলসিস করতে হবে খাবারটার মধ্যে দিয়ে। তো গবলেট সেলে কাজ হচ্ছে মিউকাস সিক্রেশন করা। 5-এর অ্যান্সার হবে হচ্ছে অপশন বি। প্রোডাকশন অফ এগ সেল সেটা কোনটা হবে না। তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে গবলেট সেল যেটা আছে সেটা তো হচ্ছে আমাদের মিউকাস সিক্রেশন করে। তো আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাবে যে এইচসিএল যেটা আছে সেটা হচ্ছে কোন আমাদের এইচসিএল ঘর থেকে সিক্রেট হয়। কোন সেল যেটা আছে আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মধ্যে, যেটা এইচসিএল সিক্রেশন করে। এটা তুমি আমাদের কমেন্ট সেকশনে জানাবে যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের কোন সেল এইচসিএল সিক্রেশনের জন্য দায়ী। হয়ে গেল। দেন নেক্সট কোয়েশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ফাংশন অফ দ্য গল ব্লাডার? তো এর মধ্যে কোনটি হচ্ছে গল ব্লাডারের ফাংশন না? প্রথমটা কি বলেছে? সিনথেসিস অফ দ্য বাইল, স্টোরেজ অফ বাইল, কনসেন্ট্রেশন অফ বাইল, নাকি রিলিজ অফ বাইল ইনটু সিস্টেমটা? তো সিনথেসিস অফ বাইল। তো এটা অ্যান্সার হচ্ছে অপশন বি এ। কারণ হচ্ছে গল ব্লাডার যেটা আছে সেটা কোনো সময় কি আমাদের মানে বাইলকে কোনো সময় হচ্ছে সে তৈরি করে না, মানে সিনথেসিস করে না।
আর তোমাদের যে আরেকটা কথা, জেনপাসের যে তোমাদের যে কোশ্চেনগুলো যেগুলো আছে সেগুলো মেইনলি আসে হচ্ছে আমাদের যে হিউম্যান ফিজিওলজি যে চ্যাপ্টারটা আছে, হিউম্যান ফিজিওলজি থেকে অনেক কোশ্চেন আসে। তারপরে যে জেনেটিক্স যে পোর্শন যেটা আছে, মলিকুলার বেস অফ ইনহেরিটেন্স, আরটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স চ্যাপ্টার যেটা আছে, ওখান থেকে বেশি করে কোশ্চেন আছে। তো আমরা মেইনলি বেশি বেশি কোশ্চেন নিব হচ্ছে হিউম্যান হেলথ এন্ড ডিজিজ এই পোর্শনটার থেকে, তারপরে আমাদের যে হিউম্যান ফিজিওলজি আছে সেই পোর্শনটার থেকে, এবং হচ্ছে আরেকটা যে আছে মানে জেনেটিক্স যে পোর্শন যেটা আছে সেখান থেকে আমরা বেশি বেশি করে কোশ্চেন নিব। তো আজকে মেইনলি আমরা কোশ্চেন নিয়েছি হচ্ছে, বেশিরভাগ কোশ্চেন নিয়েছি হচ্ছে আমরা হিউম্যান ফিজিওলজির থেকে। আর হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফাংশন অফ দ্য গলব্লাডার, এর মধ্যে কোনটি হচ্ছে গলব্লাডারের ফাংশন না। তো এই জিনিসটা বোঝার চেষ্টা করি। সাপোজ এটা হচ্ছে আমাদের লিভার। লিভার যেটা আছে অর্থাৎ বাইল, বাইলকে বাংলা ভাষায় বলা হচ্ছে পিত্ত। তো লিভার যেটা আছে বাইল পিত্ত, সেই লিভারটা আমাদের বাইলকে হচ্ছে তৈরি করে, বাইল সিনথেসিস করে হচ্ছে লিভার। তো লিভার যেটা আছে ওর দুটো লোব থাকে, এদিকে হচ্ছে রাইট লোব, এদিকে আসবে হচ্ছে লেফট লোব, তাই তো? আর দুটার মাঝখানে থাকে হচ্ছে কি, দুটার মাঝখানে থাকে হচ্ছে ফ্যালসিফার্ম লিগামেন্ট থাকে। আর পুরো লিভারটা যেটা আছে সেটা হচ্ছে কি গ্লিসন্স ক্যাপসুল দ্বারা সেটা হচ্ছে ঢাকা থাকে। তো রাইট লোব থাকে, লেফট লোব থাকে, এখানে হচ্ছে আমাদের বাইলটা উৎপন্ন হয়। তো এখানে থেকে হচ্ছে রাইট হেপাটিক ডাক, আর লেফট লোব থেকে বলা হয় হচ্ছে লেফট হেপাটিক ডাক। রাইট হেপাটিক ডাক লেফট হেপাটিক ডাক দুটো মিলে গেল, উৎপন্ন করলো হচ্ছে উৎপন্ন করলো কমন হেপাটিক ডাক উৎপন্ন করলো। রাইট হেপাটিক ডাক লেফট হেপাটিক ডাক উৎপন্ন করলো হচ্ছে কমন হেপাটিক ডাক। আর এখানে হচ্ছে আমাদের হচ্ছে গলব্লাডার। গলব্লাডার থেকে যে জিনিসটা আছে ওর নাম হচ্ছে সিস্টিক ডাক্ট। তো গলব্লাডার থেকে হচ্ছে সিস্টিক ডাক্টটা বার হচ্ছে, এবং এখানে হচ্ছে কমন হেপাটিক ডাক্টের সঙ্গে মিলছে, উৎপন্ন করছে হচ্ছে কমন বাইল ডাক্ট, ঠিক আছে? সিবিডি একে বলা হচ্ছে কমন বাইল ডাক্ট। আর এখানে থাকে হচ্ছে আমাদের হচ্ছে প্যানক্রিয়াস থাকে, সাপোজ এটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস, এখান থেকে উৎপন্ন করা হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট। তো প্যানক্রিয়াটিক ডাক্ট আর এখানে হচ্ছে আমাদের কমন যে বাইল ডাক্ট, দুটো একসঙ্গে মিলে উৎপন্ন করা হচ্ছে হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট। হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট যেটা আছে সেটা কোথায়, আমাদের হচ্ছে সেকেন্ড পার্ট অফ হচ্ছে ডিউরেনাম যেটা আছে সেখানে হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্টটা ওপেন হয়, এবং সেই ওপেনিং যেটা আছে সেটা হচ্ছে কি হয়, যে স্ফিংটার অফ অডাই থাকে, স্ফিংটার ওডি দ্বারা সেই ওপেনিংটা নিয়ন্ত্রিত হয়। এটা হচ্ছে মেন অ্যানাটমি ডাক্তার। তো বলেছে যে আমাদের লিভার যে আছে সেটা হচ্ছে গল বা বাইল সিক্রেশন সিনথেসিস করে। আর গলব্লাডার যেটা আছে লিভার থেকে বাইলটা সিক্রেট হওয়ার পর সেটা হচ্ছে গলব্লাডারের মধ্যে সেটা হচ্ছে কি হয়, স্টোরেজ হয়। এবং ওর যে হচ্ছে কনসেন্ট্রেশন, ওর যে ঘনত্ব, সাপোজ যেহেতু হচ্ছে ওর মধ্যে গলব্লাডারের মধ্যে যেহেতু হচ্ছে বাইলগুলো সব স্টোর হচ্ছে, ফলে ওর কনসেন্ট্রেশনটা বৃদ্ধি হচ্ছে। আর রিলিজ মানে সিস্টিন, অবশ্যই সিস্টিন ড্রাগ থেকে এখানে রিলিজ করছে এখানে। তো কিন্তু মানে গলব্লাডার কোনো সময় হচ্ছে বাইল সিনথেসিস করে না, তার কাজ হচ্ছে বাইলকে স্টোর করা, কনসেন্ট্রেশন করে এবং হচ্ছে সিস্টিক ড্রাগকে নিয়ে আসা। তো অ্যান্সার হচ্ছে অপশন এ। কারণ সিনথেসিস অফ বাইল সেটা করে হচ্ছে আমাদের লিভার। লিভার হচ্ছে আমাদের বাইল যে আছে পিত্তকে সিনথেসিস করে উৎপন্ন করে, ঠিক আছে? দেন নেক্সট কোয়েশ্চেন বলেছে, কোয়েশ্চেন আছে 11, দ্য স্ট্রাকচার হুইচ প্রিভেন্ট দ্য এন্ট্রি অফ ফুড ইনটু দ্য উইন্ড পাইপ ডিউরিং দ্য সোয়েলিং ইন ম্যামালস, ল্যারিংস, গ্লটিস, এপিগ্লটিস না ফ্যানিক্স? তো প্রথম কথা এটা অ্যান্সার হবে হচ্ছে এপিগ্লটিস। এটা বোঝার চেষ্টা করি। যখন হচ্ছে উইন্ড পাইপ, উইন্ড পাইপ মানে কি, উইন্ড পাইপ মানে হচ্ছে আমাদের যেটাকে ট্রাকিয়া যেটাকে বলে সেটাকে বলা হচ্ছে উইন্ড পাইপ, বলা হচ্ছে ট্রাকিয়াকে উইন্ড পাইপ, অর্থাৎ যাকে বলা হয় শ্বাসনালী বাংলায়। তো যখন হচ্ছে আমরা খাবার খাবো, খাবার খাওয়ার সাপোজ যখন হচ্ছে আমরা শ্বাস নেবো, শ্বাস নেওয়ার আগে প্রথম হচ্ছে এক্সটার্নাল নস্ট্রিল থাকবে, অর্থাৎ নাকের ফুটো দিয়ে সেই শ্বাসটি ভিতরে ঢুকবে। সবার প্রথমে আসবে হচ্ছে কি ফ্যারিংস আসবে, ফ্যারিংস থেকে সেটা হচ্ছে আমাদের ল্যারিংস হয়ে সেটা চলে যাচ্ছে কোথায়, আমাদের ওই যে ট্রাকিয়া চলে যাচ্ছে এখানে। তো এখানে হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমাদের শ্বাসনালী, আর এখানে হচ্ছে খাদ্যনালী। শ্বাসনালী মানে সেটা হচ্ছে ট্রাকিয়া, আর এখানে যেটা আছে এটা হচ্ছে সাপোজ হচ্ছে আমাদের ইসোফেগাস। এটা আছে এখানে দুটো পাশাপাশি। এবং এই এখান দিয়ে হচ্ছে আমাদের খাওয়ার যাচ্ছে, এখান দিয়ে হচ্ছে শ্বাস যাবে। তাই কি হয় যে যাতে মানে খাওয়ার ভুল করে ইসোফেগাসের বদলে যাতে ট্রাকের মধ্যে চলে না আসে, তার জন্য এখানে কি একটা কার্টিলেজিয়াস হচ্ছে একটা এরকম মানে ফ্ল্যাপ ল্যাক স্ট্রাকচার থাকে, ওটার নাম হচ্ছে এপিগ্লটিস। যার কাজ হচ্ছে কি যখন হচ্ছে আমরা খাচ্ছি বা যখন হচ্ছে আমরা ডিগ্রেডেশন করছি, যখন খাবার গিলছি, তখন কি হয়, এই আমাদের যে এপিগ্লটিস যেটা আছে এপিগ্লটিস সেটা করে কি এই ট্রাকের যে মুখটাকে সেটাকে এইভাবে হচ্ছে বন্ধ করে রাখে। ফলে খাবারটা হচ্ছে কি আমাদের ট্রাকের মধ্যে প্রবেশ করতে পারে না। তাই বড়রা বলে দেখবা যে খাওয়ার সময় কথাবার্তা কথাবার্তা বলতে না, কেন? বেশি কথাবার্তা বললে কি আমাদের শ্বাস প্রশ্বাস চলবে, ফলে কি হবে যে ট্রাকিয়ার যে এপিগ্লোটিস যেটা আছে সেটা হচ্ছে খুলে যাবে, এবং যখন এপিগ্লোটিস খুলে যাবে তখন কি ওই শ্বাসনালীর মধ্যে খাবার ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এর অ্যান্সার হচ্ছে এপিগ্লোটিস হবে অ্যান্সার। আর এটা থাকে কথা, এটা থাকে হচ্ছে আমাদের হচ্ছে ঠিক আছে, অ্যান্সার হচ্ছে এপিগ্লোটিস, এপিগ্লোটিস হবে অ্যান্সার। ল্যারিংস তো হবে না, গ্লটিস হবে না, আর ফ্যারিংস তো হবে না। ঠিক আছে, 11 এর অ্যান্সার হচ্ছে অপশন সি। দেন পরের কোশ্চেন বলেছে, গ্লুকোজ অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড আর অ্যাবজর্ব ইন ইন্টেস্টাইন, অসমোসিস, প্যাসিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট নাকি বোথ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট? তো এই জিনিসটা বুঝতে লাগবে। সাপোজ মানে অসমোসিস মানে অসমোসিস মানে হচ্ছে কি, অসমোসিস হচ্ছে একটা টাইপ অফ হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট, যেখানে আমাদের যে সলভেন্ট যেটা আছে সলভেন্টের মুভমেন্ট হয়। অর্থাৎ সলভেন্ট কি হয়, তার যে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন দিকে চলে যায়। অথবা এভাবে বলতে পারি
মানে সাপোজ এটা হচ্ছে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন থাকে, সেটা দুটো পরস্পর সেপারেট করা আছে। এখানে হচ্ছে সলভেন্ট আছে, সলভেন্ট হচ্ছে এখানে সাপোজ হচ্ছে 100, এখানে সলভেন্ট হচ্ছে 80। ফলে এখানে হচ্ছে সলিউটের যে কনসেন্ট্রেশন, তাহলে এখানে অবশ্যই বেশি হবে, এখানে সলিউটের কনসেন্ট্রেশন কম হবে। তো সলভেন্টের মুভমেন্ট হচ্ছে, যেহেতু সেমি পারমিয়েবল মেমব্রেন যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র সলভেন্টকে দিয়ে দিচ্ছে, সলিউট যেটা আছে ওটাকে দিয়ে দিচ্ছে না। ফলে তার কি ওই যেটা এখানে সলভেন্ট বেশি সেখান থেকে তার কমের দিকে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে অসমোসিস। সেটা হচ্ছে একটা প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট বলছি এই কারণে, কারণ সেটা মুভমেন্টের জন্য এখানে কোনো রকম কোনো মানে বাইরে থেকে কোনো শক্তি বা এটিপির প্রয়োজন হচ্ছে না। এটা হচ্ছে অসমোসিস, যেখানে শুধুমাত্র আমাদের সলভেন্টের মুভমেন্ট হয়। প্যাসিভ ট্রান্সপোর্ট কি, সেটা হচ্ছে আমাদের ফ্যাসিলিটেড ট্রান্সপোর্টের মধ্যে চলে আসবে। সেখানে হচ্ছে কি আমাদের মানে কোনো একটা প্রোটিন চ্যানেল থাকে, তার মাধ্যমে আমাদের যে সলিউট যেটা আছে সেটা হচ্ছে কি তার হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে, এবং সেখানে কোনো রকম এটিপি লাগছে না, কিন্তু এটা জাস্ট চ্যানেল লাগছে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে কি, সেখানে হচ্ছে কি হয় যে আমাদের এটিপি লাগে। এটিপি লাগে কেন, এটিপি লাগবে এই কারণে, কারণ সেটা কি হয় যে আমাদের সলিউট যেটা আছে তার কি হয় যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যায়। তাই তো নর্মালি যাওয়া উচিত হচ্ছে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে, অর্থাৎ হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন থেকে যাওয়া উচিত। কিন্তু যদি কেসটা উল্টো হয়ে যায়, লো কনসেন্ট্রেশন থেকে ও হাই কনসেন্ট্রেশন দিকে যাচ্ছে, তাহলে কি হবে, আমাকে বাইরে থেকে শক্তি লাগবে। শক্তি দেবে হচ্ছে এটিপি, ওই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট একে বলা থাকে। আবার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যেটা সেটা আবার দুরকম হতে পারে। একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হতে পারে, আর একটা হতে পারে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে যেখানে হচ্ছে এটিপিটা হচ্ছে ডিরেক্টলি ওকে শক্তি দিচ্ছে, সেটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর যখন সেটা ডিরেক্টলি শক্তিটা দিচ্ছে না, সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়তো। এবার অপশন ডি বলছে বোথ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এন্ড প্যাসিভ ট্রান্সপোর্ট। এই জিনিসটা বুঝতে লাগবে যে গ্লুকোজ এবং হচ্ছে অ্যামাইনো অ্যাসিড যেটা আছে সেটা হচ্ছে এমন এক পদার্থ যেটা কি হয় আমাদের হচ্ছে কি মানে অসমোসিসের মাধ্যমে যেতে পারে, আমাদের বিভিন্ন যে প্যাসিভ ট্রান্সপোর্ট যে আছে অর্থাৎ ফ্যাসিলিটেড ডিভিশন তার মধ্যে যেতে পারে, এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যে আছে এর মধ্যেও যেতে পারে। যেমন যদি বলা হচ্ছে আমাদের লিপিড, লিপিড শুধুমাত্র যায় হচ্ছে আমাদের অসমোসিসের মাধ্যমে। অপরদিকে প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন আসবে। এবার দেখো ফ্যাসিলিটেড ডিফিউশন যেটা আছে এফ দিয়ে শুরু, তাই হচ্ছে ফ্রুক্টোজ এর মাধ্যমে যাবে। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে আমাদের যে সমস্ত সাপোজ ধরলাম হচ্ছে সোডিয়াম আয়ন যেটা আছে, আয়ন যেগুলো আছে সেগুলো যায় হচ্ছে আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে। তাই বলছে যে গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড যেটা আছে সেটা হচ্ছে অসমোসিসের মধ্যে যেতে পারে, প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে যেতে পারে, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে যেতে পারে। লিপিড শুধুমাত্র যাবে হচ্ছে আমাদের অসমোসিসের মাধ্যমে, আর ফ্রুক্টোজ যাবে শুধুমাত্র আমাদের ফ্যাসিলিটেড ডিফিউশনের মাধ্যমে। মনে রাখবার উপায় কি, যে ফ্রুক্টোজ হচ্ছে এফ দিয়ে শুরু আর ফ্যাসিলিটেড ডিফিউশন এফ দিয়ে শুরু, দুটোর মধ্যে এফ এফ কমন আছে, তাই অ্যান্সার হবে হচ্ছে ফ্রুক্টোজ। আর যে কোনো হচ্ছে আমাদের যদি পজিটিভ আয়ন ধরা হয়, ধনাত্মক চার্জযুক্ত কোনো আধান যেমন সোডিয়াম, সেটা যায় হচ্ছে আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে। তো এই অ্যান্সার হয়ে যাচ্ছে কি অপশন ডি, বোথ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অ্যান্ড প্যাসিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে, আশা করি বুঝতে হলে। অনেক কিছু বলে দিয়েছি এই কোশ্চেনের সম্পর্কে, আশা করি আর কোনো ডাউট নেই। দেন নেক্সট কোশ্চেন কি বলছে যে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল আর ফার্স্ট টেকেন আপ ফ্রম এলিমেন্টারি ক্যানাল ইন দ্য ফর্ম অফ ভেরি স্মল প্রোটিন কোটেড ফ্যাট গ্লোবিউল বাই ব্লাড ভেলাই ল্যাকটেল বা লিভার। তো ফার্স্ট এর অ্যান্সার হচ্ছে কি, এর অ্যান্সার হচ্ছে ল্যাকটেল, যাকে বাংলায় বলা হচ্ছে পয়স্বরী। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। তো বলতে লাগবে হচ্ছে আমাদের যে লিপিড যেটা আছে, লিপিডকে যদি আমরা ভেঙে দিই, লিপিডকে ভাঙলে পাবো হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড পাবো, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে গ্লিসারল পাবো। লিপিডকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাবো। তো ফ্যাটি অ্যাসিড গ্লিসারল কি, সাপোজ এটা হচ্ছে আমাদের ইন্টেস্টাইন যেটা আছে, ইন্টেস্টাইনের পার্ট, স্মল ইন্টেস্টাইনের পার্ট। সেখানে কি হয়, সবার প্রথম হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যেটা আছে, লিপিড প্রথমে হচ্ছে ভেঙে যায়, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে ভেঙে যায় এটাকে, এবং সেটা হচ্ছে একটা পাইলের সাহায্যের মাধ্যমে একটা ছোট গোলাকার অংশ উৎপন্ন করে, ওকে বলা হয় হচ্ছে মিসেল, তাই তো। এই মিসেলটা প্রথম হচ্ছে কি হয় আমাদের ফার্স্ট পার্ট অফ ইন্টেস্টাইনের মধ্যে সেটা অ্যাবজর্পশন করলো, অ্যাবজর্পশন করার পর সেটা উৎপন্ন করে হচ্ছে কাইলোম্যাক্রন উৎপন্ন করে, এবং এইটার বাইরে হচ্ছে একটা প্রোটিনের একটা হচ্ছে লেয়ার চলে আসে, প্রোটিন লেয়ার চলে আসে, উৎপন্ন করে হচ্ছে কাইলোমাইক্রন উৎপন্ন করে। এবং সেটা হয় হচ্ছে কি আমাদের যে মানে ল্যাকটিয়াল যে আছে, যেটা হচ্ছে একটা লিম্ফ নোড যেটা আছে, ওই লিম্ফের মাধ্যমে হচ্ছে ল্যাকটিলের মধ্যে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাবজর্পশন করে। ল্যাকটিল বা পয়সনির মধ্যে প্রথমে এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যেটা আছে ওটা অ্যাবজর্পশন হলো। অ্যাবজর্পশন হওয়ার পর তারপর সেটা হচ্ছে আমাদের লিম্ফ ভেসেলের মাধ্যমে সেটা হচ্ছে আমাদের তারপরে ব্লাডের মধ্যে আসে। তাহলে অ্যান্সার হচ্ছে প্রথমত ব্লাড তো হবে না, কারণ ব্লাডে আসে হচ্ছে পরে, প্রথমে লিম্ফে আসবে, লিম্ফে আসার পর ল্যাকটিলের মাধ্যমে লিম্ফে আসার পর তারপরে লিম্ফের থেকে ব্লাডের মধ্যে যাবে। ভিলাই তো হবে না, অপশন ডি লিভার তো করে হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি হবে অ্যান্সার, ল্যাকটেল বা পয়সনিক। ঠিক আছে, তো এটা বি হবে অ্যান্সার। তো একটা কোশ্চেন থাকবে এখানে তোমাদের কাছে যে ফ্যাটি অ্যাসিড বলেছে, ফ্যাটি অ্যাসিড মধ্যে বলবে যে একটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেটা আছে, একটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং একটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেটা আছে, একটা একটাই করে এক্সাম্পল তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, দেন পরের কোশ্চেন কি বলছে, আহ, এখানে একটু অন্য কোশ্চেনের পার্ট একটু চলে এসেছে, তোমরা ইগনোর করে দাও। তো পরের কোশ্চেন কি বলছে, দ্য অ্যামাউন্ট অফ দ্য এয়ার দ্যাট মুভস ইন অ্যান্ড মুভস আউট অফ দ্য লাংস
উইথ ইচ নর্মাল ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন ইজ কল্ড রেসিডুয়াল ভলিউম, টাইডাল অপশন বি ভাইটাল ক্যাপাসিটি, অপশন সি টাইডাল ভলিউম, আর অপশন ডি হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। তো কি বলেছে কোশ্চেনটা, দ্য অ্যামাউন্ট অফ এয়ার দ্যাট মুভস ইন অ্যান্ড মুভস আউট অফ লাংস উইথ ইচ নর্মাল ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন। মানে যখন হচ্ছে আমরা নর্মালি শ্বাস নিচ্ছি এবং হচ্ছে যখন শ্বাস ছাড়ছি নর্মালি, কোনো রকম এক্সট্রা ফোর্স দিচ্ছি না, তো এই যে ভলিউম যেটা ঢুকছে সেটাকে কি বলে, সেটাকে বলা হচ্ছে আমাদের টাইডাল ভলিউম বলা হয়। তো টাইডাল ভলিউমের মান কত, সেটার মান হচ্ছে 500 ml বলতে পারি। রেসিডুয়াল ভলিউম হবে না, ভাইরাল ক্যাপাসিটি হবে না, টিএলসি তো হবে না, টোটাল ল্যাং ক্যাপাসিটি হবে না। তো অ্যান্সার হচ্ছে 500 ml হবে আমাদের টাইডাল ভলিউম। অর্থাৎ যখন হচ্ছে আমরা নর্মালি শ্বাস নিচ্ছি, এই যে আমি এখন কথা বলছি, নর্মালি শ্বাস নিচ্ছি, নর্মালি শ্বাস ছাড়ছি, নর্মালি আমরা কি 500 ml বাতাস নিচ্ছি এবং 500 ml বাতাস বাইরে ছাড়ছি, সেটাকে বলা হচ্ছে আমাদের টাইডাল ভলিউম। আরেকটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। তো তোমরা আমাকে জানাবে যে রেসিডুয়াল ভলিউম যেটা আছে, ওটা রেসিডুয়াল ভলিউম কি, রেসিডুয়াল ভলিউম হচ্ছে যেই ভলিউম যেটা আছে আমাদের লাংসের থেকে, মানে আমরা যতই মানে ফোর্স দিয়ে যতই আমরা এক্সপায়ার করে দিই এখানে বাতাস, যেই ভলিউম যেটা আছে বাতাসের, যেটা হচ্ছে আমাদের শ্বাসনালীর মধ্যে থেকে যাবে, সেটাকে বলা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল মানে হচ্ছে উচ্ছিষ্ট, মানে যেটা পড়ে থাকবে, যেটা সেটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে রেসিডুয়াল যে ভলিউম যেটা আছে ওর মান কত মিটার। অপশন এ হচ্ছে 1000, 1100, 1200 নাকি 1300। অ্যাপ্রক্সিমেটলি জানাবে কোনটা, 1100, 1000, 1100, 1200, 1300 এর মধ্যে কোনটা হবে অ্যান্সার, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে। আর নেক্সট কোশ্চেন কি বলেছে, বলেছে হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি অফ দ্য লাংস ইজ ইকুয়াল টু, তো কি হবে ভাইটাল ক্যাপাসিটি মানে কি হবে। তো আমরা জানি, দেখো সবার প্রথমে অ্যান্সারটা বলি, ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে কি আমাদের টাইডাল ভলিউম প্লাস আইআরভি মানে হচ্ছে ইন্সপিরেটেড রিজার্ভ ভলিউম, আর ইআরভি মানে হচ্ছে এক্সপিরেটেড রিজার্ভ ভলিউম, এটা হচ্ছে আমাদের ভাইটাল ক্যাপাসিটি হবে অ্যান্সার। তাহলে এর অ্যান্সার হচ্ছে, তিনের অ্যান্সার হচ্ছে অপশন এ হবে অ্যান্সার, তিনের অ্যান্সার। তাহলে জিনিসটা বোঝার চেষ্টা করি যে ভাইটাল ক্যাপাসিটি বলতে কি বুঝি। ভাইটাল ক্যাপাসিটি মানে কি, সাপোজ হচ্ছে এরকম আমি নর্মাল বসে আছি, নর্মাল যে বাতাসটা আমি নিচ্ছি এবং নর্মাল যে বাতাসটা আমি ছাড়ছি, সেটাকে বলা হচ্ছে টাইডাল ভলিউম, ওর মান আসবে হচ্ছে আমাদের 500 ml। তারপরে আসবে হচ্ছে কি আইসি মানে হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। ইন্সপিরেটরি ক্যাপাসিটি মানে কি হয়, যে টাইডাল ভলিউম, অর্থাৎ নর্মালি হচ্ছে আমি যতটা শ্বাস ভিতরে নিলাম, নর্মাল নেওয়ার পর ফোর্সফুলি যতটা আমি এক্সট্রা যতটা নিলাম, সেটাকে বলা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। দুটোকে একসঙ্গে যোগ করে দিলাম, পেলাম হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। তারপরে আসবে যে ইসি মানে হচ্ছে এক্সপিরেটরি ক্যাপাসিটি, অর্থাৎ নর্মালি ছাড়লাম বাতাস, টাইডাল ভলিউম, নর্মাল ছাড়ার পর আরো ফোর্সফুলি যতটা আমি বাইরে ছাড়তে পারলাম এক্সট্রা, সেটাকে বলা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। দুটোকে যোগ করে দিলাম, টাইডাল ভলিউম এবং এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, সেটা পেলাম হচ্ছে আমরা এক্সপিরেটরি ক্যাপাসিটি পেলাম। তাহলে আমাদের কোশ্চেনে বলেছে হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি বলতে কিছু। ভাইটাল ক্যাপাসিটি মানে কি বলেছে, মানে এরকম ব্যাপারটা, নর্মালি ফোর্সফুলি আমি কোন সাপোজ আমি ফোর্সফুলি হচ্ছে বাতাসকে ইন্সপায়ার করলাম, ফোর্সফুলি বাতাসকে ইন্সপায়ার করার পর যতটা বাতাস আমি হচ্ছে ফোর্সফুলি আমি ছাড়তে পারবো বাইরে, সেটাকে বলা হচ্ছে আমাদের ভাইটাল ক্যাপাসিটি। অথবা আরেকভাবে বলতে পারি যে ফোর্সফুলি বাতাসকে আমি এক্সপায়ার করলাম, করে বাতাসকে এক্সপায়ার করে দিলাম, ফোর্সফুলি বাতাসকে এক্সপায়ার করার পর ফোর্সফুলি যতটা বাতাস আমি ভিতরে নিতে পারবো, এই বাতাসটা নিলাম, সেটা হচ্ছে আমাদের কি আমাদের ভাইটাল ক্যাপাসিটি। অর্থাৎ ভাইটাল ক্যাপাসিটির মধ্যে কি আসবে, যেমন আমরা নর্মাল নিতে পারি টাইডাল ভলিউম, তো নর্মালি আমরা নিবই, ওর সঙ্গে ইন্সপিড রিজার্ভ ভলিউম এক্সট্রা আমরা নিচ্ছি, এবং তারপরে হচ্ছে এক্সপিড রিজার্ভ ভলিউম হচ্ছে ওটা নিবে অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ভাইটাল ক্যাপাসিটি মানে হচ্ছে এটা, সরি ইন্সপিড রিজার্ভ ভলিউম, এক্সপিড রিজার্ভ ভলিউম বা টাইডাল ভলিউম। আর এর সঙ্গে যদি হচ্ছে আরভি মানে হচ্ছে রেসিডুয়াল ভলিউম যদি হচ্ছে যোগ করে দিই এর সঙ্গে, তো অ্যান্সার হচ্ছে অপশন এ হবে। এবং এর সঙ্গে যদি হচ্ছে আমরা মানে ভাইটাল ক্যাপাসিটির সঙ্গে যদি হচ্ছে আমরা রেসিডুয়াল ভলিউম যোগ করে দিই, তাহলে পাবো হচ্ছে আমরা টিএলসি মানে হচ্ছে টোটাল ল্যাং ক্যাপাসিটি। অর্থাৎ আমাদের লাংসের হচ্ছে যে বাতাস ধারণ করার যে ক্ষমতা, তাকে বলা হচ্ছে টোটাল ল্যাং ক্যাপাসিটি, একে বলা হয়ে থাকে টিএলসি। আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে টিএলসি যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের যে মানে এই ভাইটাল ক্যাপাসিটি যেটা আছে সেটা হচ্ছে কি স্পাইরোমিটার বলে একটা যন্ত্র থাকে, ওই স্পাইরোমিটার যন্ত্রে ভাইটাল ক্যাপাসিটি মাপা যায়। কিন্তু আমাদের যে টোটাল ল্যাং ক্যাপাসিটি যেটা আছে সেটা হচ্ছে স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে মাপা যায় না। কারণ কেন, কারণ হচ্ছে সেখানে হচ্ছে রেসিডুয়াল ভলিউম আছে, যেখানে যেখানে রেসিডুয়াল ভলিউম আসবে সেটা হচ্ছে স্পাইরোমিটার যন্ত্রে মাপা যায় না। কারণ রেসিডুয়াল ভলিউম হচ্ছে সেই পরিমাণ ভলিউম যেটা হচ্ছে কি আমাদের শরীরের মধ্যে থাকে, সেটা হচ্ছে আমরা বাইরে বার করতে পারবো না। তো যেহেতু এটা বাইরে বার করতে পারছি না, তাই স্পাইরোমিটার যন্ত্র এটা হচ্ছে মাপা যাবে না। ঠিক আছে, অনেক আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। তো এর অ্যান্সার হচ্ছে অপশন এ হবে অ্যান্সার, তিনের অ্যান্সার অপশন এ। দ্য নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য প্রাইমারি সাইট অফ দ্য গ্যাসিয়াস এক্সচেঞ্জ আর, আর কিয়া, অপশন বি অ্যালভিওলাই, অপশন সি টিস্যু, দেন হচ্ছে নস্ট্রেল। তোর অপশনটা বুঝতে পারছো তোমরা যে কোনটা হচ্ছে আমাদের প্রাইমারি সাইট যেখানে হচ্ছে গ্যাসের এক্সচেঞ্জ হবে, অর্থাৎ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যে এক্সচেঞ্জ হবে, সেটা হচ্ছে আমাদের অ্যালভিওলাই, তাই তো। তো সাপোজ কি প্রথম হচ্ছে আমরা যখন বাতাসটা যখন নিব, এটা হচ্ছে আমাদের বাতাস নিব, প্রথমত বাতাস যাবে হচ্ছে আমাদের নাকের মাধ্যমে মুখের মাধ্যমে, সেটা গেল।
প্রথমত যাবে হচ্ছে ফ্যারিংসে যাবে, ফ্যারিংসের পর সেটা হচ্ছে ল্যারিংসে যাবে। ল্যারিংস হচ্ছে একটা কার্টিলিজিয়াস বক্স বলতে পারি। ল্যারিংসটাকে যখন হচ্ছে আমরা বাতাস যখন নিচ্ছি তখন কি ল্যারিংস এর মধ্যে যে সমস্ত কার্টিলেজ যেগুলো আছে সেগুলোর মধ্যে কম্পন সৃষ্টি হবে। তো কম্পনের ফলে আমরা যে আওয়াজ দিচ্ছি ভোকাল বক্স থেকে বলা হয়ে থাকে। প্রথমে ফ্যারিংসে গেল, দেন হচ্ছে ল্যারিংসে গেল, দেন গেল হচ্ছে আমাদের ট্রাকিয়ার মধ্যে গেল। ট্রাকিয়া যে আছে আমাদের ফিফথ যে থোরাসিক ভার্টিব্রা যেটা আছে সেখানে মানে ট্রাকিয়া যেটা আছে সেটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। উৎপন্ন করলো হচ্ছে কি রাইট প্রাইমারি বঙ্কাই আর লেফট প্রাইমারি বঙ্কাই। তারপরে সেই প্রাইমারি বঙ্কাই ভাঙলো, সেকেন্ডারি বঙ্ক উৎপন্ন করলো, টার্সিয়ারি বঙ্কাই উৎপন্ন করলো। দেন আসবে হচ্ছে কি প্রাইমারি ব্রঙ্কিওল, সেকেন্ডারি ব্রঙ্কিওল, দেন হচ্ছে টার্সিয়ারি ব্রঙ্কিওলস উৎপন্ন করলো। এবং টার্সিয়ারি ব্রঙ্কিওলস এর পর লাস্টে আসবে হচ্ছে আমাদের অ্যালভিওলাই যেটা আসবে। অ্যালভিওলাই যেটা আছে ওর পাশে কি হয়, অ্যালভিওলাই যেটা আছে ওর মধ্যে কি হয় যে নানা রকম রক্তের নালী থাকে, ওর আশেপাশে রক্তজালিকা থাকে। ওই রক্তজালিকার মাধ্যমে কি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যেটা আছে, অর্থাৎ এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন যেটা আছে ওর মধ্যে কি গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়ে থাকে এখানে, তাই তো? যেমন নিউমোনিয়া, যে রোগটা হয় নিউমোনিয়া, নিউমোনিয়া হয় কি, নিউমোনিয়া হয় হচ্ছে রোগটায় যে এই যে অ্যালভিওলাই যেটা আছে ওর মধ্যে কি যে ফ্লুইড এর মধ্যে মানে এখানে হচ্ছে কি মানে ফ্লুইড চলে আসে। ওই ফ্লুইড চলে আসার ফলে কি হয় যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে ওদের মধ্যে যে গ্যাসিয়াস যে এক্সচেঞ্জ হচ্ছে সেই এক্সচেঞ্জটা ঠিকঠাক করে হচ্ছে না। তার ফলে আমাদের এরকম সমস্যা দেখা যায়। এটা হচ্ছে নিউমোনিয়াতে রোগটা দেখা যায়। তার answer হচ্ছে অ্যালভিওলাই, এটা হচ্ছে আমাদের প্রাইমারি গ্যাসিয়াস এক্সচেঞ্জ সাইডে আসবে। নেক্সট কোশ্চেন কি বলেছে যে কি ম্যাক্সিমাম অ্যামাউন্ট কার্বন ডাইঅক্সাইড ইট ইমপ্লাইজ 70 to 75% ট্রান্সপোর্ট অকার্স বাই কোনটা হবে অ্যান্সার? অপশন এ বলেছে কি, অপশন এ বলেছে হচ্ছে ডিজলভ ইন প্লাজমা। অপশন বলেছে কার্বো হিমোগ্লোবিন কমপ্লেক্স, বাইকার্বন, নাইট্রোজেন, নান অফ দেওয়া। তো আমরা জানি হচ্ছে কার্বন ডাই অক্সাইড যেটা আছে সেটা কি হয় আমাদের হচ্ছে টিস্যুতে হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। টিস্যু থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হওয়ার পর রক্তের মাধ্যমে সেটা আসবে এবং সেটা অ্যালভিওলার মাধ্যমে আসবে এবং অ্যালভিওলে আসার পর সেটা কি হবে আমাদের যখন যে এক্সপ্রেশন করবো তখন সেটা হচ্ছে শ্বাসের মাধ্যমে সেটা বাইরে চলে যাবে। এটা হচ্ছে নর্মাল ফর্মটা। তাহলে বলছে কার্বন ডাই অক্সাইড যেটা আছে সেটা হচ্ছে কি তিন ভাবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড হচ্ছে ট্রান্সপোর্ট হতে পারে। তিন ভাবে হতে পারে। কি কি? সবচেয়ে বেশি যেটা আছে অর্থাৎ 70 থেকে 75%, আরেকটা মোটামুটি আসবে হচ্ছে 20 থেকে 25%, আরেকটা আসবে হচ্ছে 7% যেটা আছে। তো 70 থেকে 75% যেটা আছে সেটা হয় হচ্ছে কি বাই কার্বনেট আয়ন রূপে 70 থেকে 75% যাচ্ছে। 20 থেকে 25% যেটা কি হয় কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেটা হচ্ছে কি হিমোগ্লোবিনের সঙ্গে সেটা হচ্ছে বাইন্ড করে এবং কি হয় আমাদের কার্ব অ্যামিনো হিমোগ্লোবিন উৎপন্ন করে, তার মাধ্যমে সেটা হচ্ছে ট্রান্সপোর্ট হয়। এবং বাকি যে হচ্ছে আমাদের 7% কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেটা কি হয় যে প্লাজমার মধ্যে কার্বন ডাইঅক্সাইড ডিজলভ ফর্মে সেটা চলে আসে, তাই তো? তো এটা অ্যান্সার হচ্ছে কি তোমার বুঝতে হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে কি অপশন সি যে আছে বাইকার্বনেট। তো যদি আরেকটু জিনিসটা বোঝা যায় যে প্রথমে কার্বন ডাইঅক্সাইড থাকে এবং হচ্ছে এইচ টু পরস্পর পরস্পর সঙ্গে যুক্ত হয়, উৎপন্ন করবে হচ্ছে কি H2CO3 অর্থাৎ কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে এবং সেটা হচ্ছে ভেঙে যাবে, উৎপন্ন করবে H প্লাস এবং HCO3 মাইনাস, এর মাধ্যমে যাবে। তো এই যে বাইকার্বনেট আয়ন যেটা আছে সেটা কি হয় এই যে রিয়াকশন যেটা হচ্ছে এখানে হচ্ছে একটা এনজাইম লাগে যার নাম হচ্ছে CA, অর্থাৎ যার নাম হচ্ছে কি কার্বনিক অ্যানহাইড্রেজ। ওই কার্বনিক অ্যানহাইড্রেজ নামক হচ্ছে এনজাইমটা সেখানে লেগে থাকে, তাই তো? এবার কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম যেটা আছে সেটা সাপোজ হলাম এটা হচ্ছে আমাদের আরবিসি। আরবিসির বাইরেও কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম থাকে, সেটা খুব অল্প পরিমাণে থাকে। কিন্তু মেইনলি হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম যেটা আছে সেটা থাকে হচ্ছে কি আমাদের আরবিসির মধ্যে। ওই কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম থাকবে, ওটার মাধ্যমে কি হয় আমাদের বাইকার্বন আয়ন উৎপন্ন হবে এবং বাইকার্বন উৎপন্ন হবে প্রথমে রিঅ্যাকশনে যাবে ঠিক এইভাবে। এখন যখন হচ্ছে সেটা কি যখন হচ্ছে আমাদের সাপোজ হচ্ছে অ্যালভিওলাই যেটা আছে অ্যালভিওলার সামনে যখন চলে আসলো তখন কি রিঅ্যাকশন যেটা আছে সেটা কি আবার তার পিছন দিকে ব্যাক করবে। এইচ প্লাস H3 মাইনাস লাগবে, উৎপন্ন করবে হচ্ছে H2CO3, যেহেতু এটা রিভার্সিবল রিঅ্যাকশন ভূমিক রিঅ্যাকশন একটা। তারপরে আবার জল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হওয়ার পর অ্যালভিওলাই মাধ্যমে সেটা কি হয় আমরা যখন প্রস্রাব যখন শ্বাসটা যখন ছাড়বো তখন এক্সপিরেশন করবো তখন কি কার্বন ডাই অক্সাইড যেটা সেটা বার হয়ে যায়। এটা হচ্ছে নর্মাল ফর্মুলা। কার্বনিক অ্যান্টিজেন কাজ করে এবং HCO2 মাসে বাইরে হবে। তাহলে এখানে হচ্ছে অ্যান্সার যেটা আছে সেটা হচ্ছে কি ডিজলভ ইন প্লাজমা তো হবে না, সেটা হয় হচ্ছে আমাদের কখন 7% যেটা আছে সেটা হচ্ছে প্লাজমা ডিজলভ হচ্ছে এবং কার্ব অ্যামিনো হিমোগ্লোবিন যেটা সেটা হয় হচ্ছে 20 থেকে 25%। কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করে উৎপন্ন করে কার্বন হিমোগ্লোবিন, নানা মধ্যে হবে না। স্টার্টিং করে তোমাদের একটা কোশ্চেন আসবে যে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেটাতে হচ্ছে কি আমাদের যখন হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করে তখন সেটা কার্ব অ্যামিনো হিমোগ্লোবিন উৎপন্ন করে। তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে অক্সিজেন যখন আছে সেটা যখন আমাদের হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করবে তখন যে কমপ্লেক্সটা উৎপন্ন করে সেই কমপ্লেক্সের নাম কি? অক্সিজেন হিমোগ্লোবিন নিয়ে কি কমপ্লেক্স উৎপন্ন করে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। হয়ে গেল। আর হ্যাঁ, আরেকটা যেটা বললাম যে জেনপাস ইউজির জন্য হচ্ছে ড্রিম বেড যেটা আছে আমাদের লেটস ইমপ্রুভ যে অ্যাপ যে আছে সেখানে সেটা আছে, সেটার প্রাইস হচ্ছে এখন 1999। তো তোমরা যদি চাও যদি ইন্টারেস্টেড থাকো তো তোমরা সেই ব্যাচটি সাবস্ক্রিপশন নিতে পারো। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলছে যেটা হোয়াট ইজ দ্য রোল অফ দ্য, এটা হচ্ছে আমাদের চলে আসলাম জেনেটিক্স এর কোশ্চেন। এতক্ষণ আমরা মেনলি করছিলাম হচ্ছে আমাদের হিউম্যান ফিজিওলজির কোশ্চেন, এখন করছে হচ্ছে জেনেটিক্স এর কোশ্চেন।
তো প্রথম কোশ্চেনে কি বলেছে, বলেছে হোয়াট ইজ দ্য রোল অফ দ্য আরএনএ পলিমারেজ 3 ইন দ্য প্রসেস অফ দ্য ট্রান্সক্রিপশন ইন ইউক্যারিওটস। তো আগে বুঝতে লাগবে হচ্ছে ট্রান্সক্রিপশন মানে কি। ট্রান্সক্রিপশন মানে কি, যে প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএ থেকে আয়ন উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের হচ্ছে ট্রান্সক্রিপশন। আর আয়ন থেকে যদি হচ্ছে প্রোটিন উৎপন্ন হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। তো বলেছি ইউক্যারিওটিক সেল আছে, ইউক্যারিওটিক সেলে ডিএনএ থেকে আয়ন উৎপন্ন হচ্ছে, ট্রান্সক্রিপশন হচ্ছে। তো এই ট্রান্সক্রিপশন হওয়ার জন্য যে এনজাইমটা লাগে তার নাম হচ্ছে কি আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ। তো যদি সেলটা যদি হচ্ছে প্রোক্যারিওটিক হয়, প্রোক্যারিওটিক কোষে হচ্ছে একটি আরএনএ পলিমারেজ পাওয়া যাচ্ছে। কিন্তু যদি সেলটা যদি ইউক্যারিওটিক হয় তাহলে সেখানে হচ্ছে আরএনএ পলিমারেজ যেটা আছে, ইউক্যারিওটিক কোষে আরএনএ পলিমারেজ যেটা আছে সেটা হচ্ছে 3 রকম হয়ে থাকে। একটা আরএনএ পলিমারেজ 1, একটা হচ্ছে আরএনএ পলিমারেজ 2, আর একটা হচ্ছে আমাদের আরএনএ পলিমারেজ হচ্ছে 3, 1 2 3। মনে করার উপায় কি, মনে করার উপায় হচ্ছে এটা রাজস্থান মেডিকেল টেস্ট RMT। এটা এটা উৎপন্ন করে মিললে হচ্ছে rRNA, এটা উৎপন্ন করে হচ্ছে আমাদের mRNA, আর এটা উৎপন্ন করে হচ্ছে আমাদের tRNA। তাছাড়া হচ্ছে scRNA, স্মল নিউক্লিয়ার আরএনএ এগুলো হচ্ছে ওগুলো উৎপন্ন করবে। তাহলে এখানে কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা বলছে এরকম যে ট্রান্সক্রিপশন অল তো কি আরএনএ পলিমারেজ টি মানে RMT মানে টি হবে অ্যান্সার। তাহলে কি হবে, ট্রান্সক্রিপশন অফ অনলি SNR এটা হবে অ্যান্সার। ট্রান্সক্রিপশন অফ আরআরএনএ না, আরআরএনএ তে করে হচ্ছে আরএনএ পলিমারেজ 1 করবে। আর ট্রান্সক্রিপশন অফ টিআরএনএ 5s আরআরএনএ এন্ড স্মল নিউক্লিয়ার আরএনএ মানে এসএনআরএনএ, সেটা হচ্ছে আমাদের এসসিআরএনএ যেটা আছে সেটা হচ্ছে উৎপন্ন করে। এসসিআরএনএ মানে হচ্ছে স্মল সাইটোপ্লাজমিক আরএনএ, সেটা হচ্ছে উৎপন্ন করে হচ্ছে আরএনএ পলিমারেজ 3। তো অ্যান্সার হচ্ছে পজিশন সি হবে অ্যান্সার। আর ডি নম্বর কোশ্চেন যেটা বলছে ট্রান্সক্রিপশন অফ হচ্ছে প্রিকারসর অফ হচ্ছে mRNA, এটা তো কোনোদিন হবে না। ট্রান্সক্রিপশন প্রিকারসর অফ এন মানে HNRNA এর কথা বলছি এখানে, হেটেরোজিনাস নিউক্লিয়ার আরএনএ, সেটা উৎপন্ন করে কি আরএনএ পলিমারেজ 2 যেটা আছে সেটা উৎপন্ন করে হচ্ছে আমাদের HNRNA উৎপন্ন করে। এবং পরবর্তীকালে সেটাকে ওই এক্সন ইন্ট্রন সেগুলো হচ্ছে ওই আমাদের মডিফিকেশনের মাধ্যমে পরবর্তীকালে mRNA উৎপন্ন করে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন হচ্ছে সি হবে অ্যান্সার। মনে করার উপরে তোমাকে বললাম রাজস্থান মেডিকেল টেস্ট RMT, এটা হচ্ছে মনে করার উপায়। ঠিক আছে, এবার পরের কোশ্চেন, পরের কোশ্চেন বলছে এটা নিচে হচ্ছে আমরা সালোক সমস্যা থেকে কোশ্চেন এটা কি বলেছে, আহ দ্য এক সেকেন্ড, হ্যাঁ, দ্য রিয়াকশন সেন্টার অফ ফটোসিস্টেম 2 হ্যাজ অ্যান অ্যাবজর্পশন ম্যাক্সিমা অ্যাট। আমরা জানি হচ্ছে সালোক সমস্যার ক্ষেত্রে কি হয়, যে ফটো সিস্টেম থাকে, ফটো সিস্টেম যেটা আছে, ফটো সিস্টেম মেনলি হচ্ছে দু রকম ফটো সিস্টেম হয়ে থাকে। একটা হচ্ছে ফটো সিস্টেম 1, একটা হচ্ছে ফটো সিস্টেম 2। ফটো সিস্টেম 1 যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের অ্যাবজর্পশন ম্যাক্সিমা যেটা আছে সেটা হচ্ছে হয় আমাদের 700 ন্যানোমিটার। অপরদিকে হচ্ছে ফটো সিস্টেম 2 যেটা আছে তার অ্যাবজর্পশন ম্যাক্সিমাম হচ্ছে 680 ন্যানোমিটার। তো কোশ্চেনটা কি বলছে, দ্য রিয়াকশন সেন্টার ইন হচ্ছে ফটো সিস্টেম 2 হ্যাজ অ্যান অ্যাবজর্পশন ম্যাক্সিমা। তাহলে অ্যান্সার হচ্ছে 680 ন্যানোমিটার হবে, 780 তো হবে না অ্যান্সার। 700 ন্যানোমিটার হচ্ছে আমাদের ফটো সিস্টেম 1 হবে অ্যান্সার, এটা অ্যান্সারটা হবে না। 660 হবে না, তো অ্যান্সার হচ্ছে অপশন বি 680 ন্যানোমিটার। ঠিক আছে, সোজা একটা কোশ্চেন। দেন এটা ভালো একটা কোশ্চেন বলেছে, এটা হচ্ছে মেনলি হচ্ছে বায়োমলিকুলস এর কোশ্চেন, এনজাইমের থেকে কোশ্চেনটা আছে। বলেছে মেলোনেট ইনহিবিট দ্য গ্রোথ অফ দ্য প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বা ইনহিবিট দ্য অ্যাক্টিভিটি অফ ডাইনাইট্রোজিনেস নাকি হচ্ছে সাকসেনিক ডিহাইড্রোজিনেস অ্যামাইলেজ নাকি লাইট। তো অ্যান্সারটা হচ্ছে কি সাকসেনিক ডিহাইড্রোজিনেস। জিনিসটা উভয় সেটা হচ্ছে এনজাইমের একটা concept। তো এনজাইম যেটা আছে সাপোজ হচ্ছে যে কোনো একটা এনজাইম ধরে করে, সাপোজ হচ্ছে সাকসেনিক ডিহাইড্রোজিনেস হচ্ছে একটা এনজাইম। তো যে কোনো এনজাইমের মধ্যে কি হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ সাইট থাকে, সেই অ্যাক্টিভ সাইটে কি হবে এনজাইমের যে সাবস্ট্রেট যেটা আছে, সাবস্ট্রেট যেটা আছে সেটা কি ওখানে অ্যাক্টিভ সাইটের মধ্যে গিয়ে বাইন্ড হবে। এবং যখন হচ্ছে এনজাইমের অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট এসে বাইন্ড করলো তখন সেটা হচ্ছে সাবস্ট্রেট থেকে প্রথমে এনজাইমের সঙ্গে বাইন্ড করে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স উৎপন্ন করবে। তারপরে সেখান থেকে হচ্ছে এনজাইম প্লাস হচ্ছে প্রোডাক্ট উৎপন্ন করবে। এবং প্রোডাক্ট উৎপন্ন করার পর সেই প্রোডাক্টটা এই অ্যাক্টিভ সাইট থেকে হচ্ছে বেরিয়ে যাবে, এটা হচ্ছে নর্মাল ফান্ডা। তো এখানে কি হয়, তো এখানে হচ্ছে আমাদের ইনহিবিশন হচ্ছে, অর্থাৎ এনজাইমের যে অ্যাক্টিভিটি সেটা হচ্ছে কমে যাচ্ছে। ইনহিবিশন মেনলি হচ্ছে 3 রকম ভাবে হতে পারে, একটা হচ্ছে কম্পিটিটিভ, একটা হচ্ছে নন কম্পিটিটিভ, একটা হচ্ছে আনকম্পিটিটিভ। তো এখানে হয় যে কম্পিটিশনটা তাকে বলা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিশন। তো এখানে কি হয়, এটা সাপোজ হচ্ছে আমাদের হচ্ছে সাকসিনেট ডি হাইড্রোজেন হচ্ছে এনজাইমটা, আর এখানে হচ্ছে সাকসিনেট হচ্ছে ওর হচ্ছে সাবস্ট্রেট। তো সেখানে কি হয়, ম্যানোনেট বলে একটা পদার্থ থাকে। এবার হচ্ছে কি সাকসিনেট এবং হচ্ছে ম্যানোনেট যেটা আছে সেই দুটো হচ্ছে কি স্ট্রাকচারালি হচ্ছে একদম সেম, তাই তো। তাই কি হয় যে এই সাবস্ট্রেটও যে চাচ্ছে এই সাবস্ট্রেট ডিহাইড্রোজেনেসে অ্যাক্টিভ সাইটে বাইন্ড হতে, ম্যানোনেটও যাচ্ছে হচ্ছে সাবস্ট্রেট ডিহাইড্রোজেনেসে অ্যাক্টিভ সাইটে বাইন্ড হতে। তো যেহেতু হচ্ছে কি এদের দুজনের মধ্যে একটা কম্পিটিশন সৃষ্টি হচ্ছে, মানে কে আগে গিয়ে সাবস্ট্রেট এনজাইমটা যে আছে ওর অ্যাক্টিভ সাইটে গিয়ে বাইন্ড হবে, সাবস্ট্রেট সাকসিনেট নাকি হচ্ছে ম্যানোনেট, দুজনের মধ্যে একটা কম্পিটিশন সৃষ্টি হচ্ছে। তো দুজনের মধ্যে যেহেতু একটা কম্পিটিশন সৃষ্টি হচ্ছে এখানে, তো এখানে বলা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটরকে বলা হয়ে থাকে। তো সেখানে কি হয় যে ম্যানোনেট এসে হচ্ছে এখানে কি বাইন্ড হয়ে যাচ্ছে, যেহেতু হচ্ছে ম্যানোনেট যখন হচ্ছে এই অ্যাক্টিভ সাইটে বাইন্ড হয়ে গেল তখন অ্যাক্টিভ সাইটে ম্যানোনেট ধল করে বসে আছে, ফলে যে সাকসেন যেটা আছে ওটা এখানে বাইন্ড হতে পারছে না। তাহলে ফলে হয়
কি ওই যে সাকসিনের যে ডিহাইড্রোজেন যে এনজাইম আছে ওর অ্যাক্টিভিটি হচ্ছে কমে যায়। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে হচ্ছে কি সাকসিনের ডিহাইড্রোজেন যে এনজাইম ম্যায়োনেজ যেটা আছে সেটা হচ্ছে ওর ইনহিবিট করে দিচ্ছে গ্রোথ অফ দ্য প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বাই দ্য কম্পিটিটিভ ইনহিবিটর বলতে পারি। পরের কোশ্চেন হয়ে গেল, এই কোশ্চেন আসলে বুঝতে পেরেছো। দ্য নেক্সট কোশ্চেন কি বলছে যে detrivore break down detritus into the smaller particles. This process is called decomposition, catabolism, fragmentation, নাকি হচ্ছে humidification. সরি। তো এটা মানে কি ডেট্রিভোর মানে কি? ডেট্রিভোর যেটা আছে মানে হচ্ছে যেমন সাপোজ হচ্ছে কোন একটা সাপোজ একটা অর্গানিক কোন একটা সাপোজ একটা পাতা আছে, সেই পাতাটাকে হচ্ছে ভেঙে অসংখ্য ছোট 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 অংশ হচ্ছে ভাগ হয়ে গেল, ঠিক আছে? তো এই যে প্রসেস যেটা আছে সেটাকে বলা থাকে ফ্র্যাগমেন্টেশন বলা থাকে। আর এগুলোকে বলা হচ্ছে, আর যেগুলো যে সমস্ত অর্গানিজম যেগুলো আছে এগুলোকে ভাঙছে সেগুলোকে বলা হচ্ছে ডেট্রিভোর। আর এটাকে বলা থাকে ডেট্রাইটাস। ডেট্রাইটাস কে আছে মানে মৃত কোনো একটা অর্গানিক ম্যাটারকে সেটাকে ভেঙে ছোট 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 অংশ উৎপন্ন করলো, এটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে। আর এই যে প্রসেসটা যেটা আছে সেটা বলা হচ্ছে কি ফ্র্যাগমেন্টেশন, সেই প্রসেসটাকে বলা থাকে ফ্র্যাগমেন্টেশন বলা থাকে। ফ্র্যাগমেন্টেশনে মিলে সাহায্য করছে কি আর্তাম। আর্তাম যেটা করে হচ্ছে কি যে আমাদের যে ডেট্রাইটাস যেটা আছে সেটাকে ভাঙে এবং সেটাকে ভেঙে ছোট 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 অংশ উৎপন্ন করে। প্রসেসটার নাম হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। আর সেটাতে সাহায্য করা হচ্ছে আমাদের মিলে আর্তাম সাহায্য করে। তো কোশ্চেন কি বলছে? ডেট্রাইটাস ব্রেকডাউন ইনটু স্মলার পার্টিকলস। দিস প্রসেস ইজ কল্ড ডিকম্পোজিশন। তো হবে না, ক্যাটাবলিজমও হবে না, হিউমিফিকেশনও হবে না। তো অ্যান্সার হচ্ছে অপশন সি, ফ্র্যাগমেন্টেশন হবে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেন জেনেটিক্স এর কোশ্চেন, সেটা হচ্ছে ক্রসের কোশ্চেন। বলছি ইফ এ কালার ব্লাইন্ড ফিমেল marries a man whose mother was also colorblind, what are the chances of our progeny having color blindness? তো কোশ্চেনটা কি হচ্ছে আগে বোঝার চেষ্টা করি। বলেছে একজন কালার ব্লাইন্ড ফিমেল, তো আগে বুঝতে লাগবে হচ্ছে কালার ব্লাইন্ডটা কি। কালার ব্লাইন্ড যেটা আছে সেটা কি হয়, একটা হচ্ছে এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। এক্স লিঙ্কড হচ্ছে রিসিভ ডিসঅর্ডার। রিসিভ মানে কি, মানে হচ্ছে এরকম এক্স লিঙ্ক ডিসঅর্ডার, এটা ঠিক আছে, সরি এক্স লিঙ্ক রিসিভ ডিসঅর্ডার ভুল বললাম। সেটা হচ্ছে একটা এক্স লিঙ্কড হচ্ছে একটা ডিসঅর্ডার। অটোজোমাল ক্ষেত্রে রিসিভ হয় ডোমেন হয়, সেখানে হচ্ছে একটা এক্স লিঙ্ক ডিসঅর্ডার। তো বলেছে এরকম যে কালার ব্লাইন্ড ফিমেল, ফিমেলের ক্ষেত্রে সেটা কি এক্স এক্স। তো যেহেতু হচ্ছে একটা রিসিভ ডিসঅর্ডার, ফলে সেখানে কি আমাদের সাপোজ এক্স যেটা আছে, সাপোজ ধরলাম হচ্ছে এটা হচ্ছে আমাদের হচ্ছে নর্মাল আমাদের আর এক্স সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি যে হচ্ছে আমাদের এফেক্টেড এক্স মডেল। তাহলে যেহেতু কালার ব্লাইন্ড বলেছে তাহলে কি এক্স সি মানে দুটি হচ্ছে এফেক্টেড হতে লাগবে। তো সেটা হচ্ছে কি একজন ম্যানকে ম্যারি করলো যার মাদার হচ্ছে কালার ব্লাইন্ড। কারো যদি মাদার এক্স সি মানে এটা হচ্ছে ওর মা যদি কালার ব্লাইন্ড হয় তাহলে ওর থেকে হচ্ছে এক্স সি ক্রোমোজোমটা পাওয়া যাবে। আর পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই হবে। তাহলে এক্স ক্রোমোজোম যেটা আছে সেটা আসছে কার থেকে, আসছে হচ্ছে ওর হচ্ছে আমাদের মানে সেটা ওর মার থেকে আসছে। তাহলে সেখানে হচ্ছে কি, তাহলে সেখানে এই যে পুরুষটা যেটা আছে সেটা হচ্ছে কালার ব্যান্ড হবে। তাহলে এক্সি হবে হচ্ছে আমাদের কি হবে মানে ফিমেলের। আর এক্সি ওয়াই যেহেতু ওর মাও কালার ব্লাইন্ড ছিল, ফলে মা যদি কালার ব্লাইন্ড হয় তাহলে ছেলে অবশ্যই কালার ব্লাইন্ড হবে। তো সেটা আসছে কার থেকে, হ্যাঁ মা যদি কালার ব্লাইন্ড হয় তাহলে ছেলে কালার ব্লাইন্ড হচ্ছে। সেটা আসছে কি, সেটা আসছে এখান থেকে আমাদের হরচাঁদের পর প্রজনিত হবে কেন, হ্যাঁ এবার এখান থেকে উৎপন্ন করেছে, সেখান থেকে উৎপন্ন করছে একরকম গ্যামেট উৎপন্ন করবে এক্সি। আর এখান থেকে গ্যামেট উৎপন্ন করছে এক্সি গ্যামেট উৎপন্ন করছে। আর এখানে হচ্ছে ওয়াই গ্যামেট উৎপন্ন করছে। এদের মধ্যে ক্রস করলে পাওয়া যাবে হচ্ছে এক্সি পাওয়া যাবে। আর এটার মধ্যে ক্রস করলে পাওয়া যাবে যে এক্স ওয়াই পাওয়া যাবে। ফলে দেখা যাচ্ছে যে পরবর্তী যে জেনারেশন যেটা আছে সেখানে হয় মেল উৎপন্ন করুক কিংবা এটা হচ্ছে যদি ফিমেল উৎপন্ন করুক কিংবা মেল উৎপন্ন করুক। যেহেতু হচ্ছে আমাদের ফিমেল যেহেতু কালার ব্লাইন্ড, আর যেহেতু এখানে হচ্ছে আমাদের মেলও কালার ব্লাইন্ড, তো কালার ব্লাইন্ড থাকলে ক্রস করলে কি অবশ্যই যে প্রজন্ম যেটা আসবে সেটা কালার ব্লাইন্ড হবে। তার অ্যান্সার হচ্ছে অপশন এ হবে অ্যান্সার, যে 100% ইন্ডিভিজুয়াল ওর মধ্যে কালার ব্যান্ড দেখা যাবে। 3 নম্বর হচ্ছে অপশন এ হবে অ্যান্সার। দেন পরের কোশ্চেন কি বলছে যে লিপস্টিক ইজ এ টাইপ অফ দ্য কন্ট্রাসেপটিভ ইউজড অ্যাজ হচ্ছে কপার রিলিজিং আইওডি। লিপস্টিক যেটা যেটা থেকে কোনো রকম কপার রিলিজ হচ্ছে না, সেখান থেকে কোনো রকম হরমোন তো রিলিজ হচ্ছে না, সেখান থেকে কোনো রকম সাপোজ কোনো রকম হরমোন রিলিজ হচ্ছে না, কপার রিলিজ হচ্ছে না, বা কোনো রকম কি বলবো যে আমাদের আম, বিভিন্ন আয়ন রিলিজ হচ্ছে না ওখান থেকে। কপার লিজিং ইন্টার ইউটার ডিভাইস তো হবে না, কারণ কোনো রকম কপার ইউজ করছে না। সার্ভিক্যাল বেড না, সার্ভিক্যাল এরকম করে ব্যারিয়ার হচ্ছে না, সেটা কিছু ইউজ করছে না, ফলে সেটা হচ্ছে এটা নন মেডিকেটেড ইন্ট্রা ইউটার ডিভাইস। তো ভল বেরোতে হবে না। তাই অ্যান্সার হচ্ছে অপশন ডি হবে অ্যান্সার, নন মেডিকেটেড ইন্ট্রা ইউটার ডিভাইস। লিপস্টিক যেটা আছে সেটা হচ্ছে যেহেতু কোনো কিছু ইউজ করছে না, সেটা হচ্ছে একটা কি নন মেডিকেটেড ইন্ট্রা ইউটার ডিভাইস। তাহলে সাথে অ্যান্সার হচ্ছে অপশন ডি হবে অ্যান্সার, ঠিক আছে, সরি সাথের বলি কারণ 72 অ্যান্সার, বুঝতে পারছি অপশন ডি হবে অ্যান্সার। দেন পরের কোশ্চেন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ মেথড অফ দ্য এক্স সিটু কনজারভেশন। তাহলে বুঝতে লাগবে যে যখন বায়োডাইভার্সিটি যেটা আছে সেটাকে যখন হচ্ছে সংরক্ষণ করা হবে, দুভাবে সংরক্ষণ করতে পারি। কেন আছে, একটা হচ্ছে আমাদের ইন সিটু সংরক্ষণ, আর একটা হচ্ছে আমাদের এক্স সিটু সংরক্ষণ। মনে করার উপায় কি, ইন সিটু সংরক্ষণ মানে হচ্ছে মধ্যে, অর্থাৎ
যখন কোন একটা যুক্তকে সংরক্ষণ করার জন্য গোটা এরিয়াকে সংরক্ষণ করা হয় তখন তাকে বলা হচ্ছে ইন সিটু সংরক্ষণ। আর এক্স সিটু সংরক্ষণ, যেমন নামের মধ্যে উত্তর আছে এক্স। এক্স কে তো কেউ পছন্দ করে না। এক্স কে সবাইকে বলে যে বেরিয়ে যাও, গেট আউট, তাই তো। তো যখন হচ্ছে কি যে যখন কোন একটা মানে জীবজন্তুকে বা কোন একটা স্পিসকে সংরক্ষণ করার জন্য কি হয়, তার যে মানে ন্যাচারাল যে হ্যাবিটেট যেটা আছে তার বাইরে তাকে হচ্ছে কৃত্রিম ভাবে সংরক্ষণ করা হয়, তাকে বলা হচ্ছে আমাদের এক্স সিটু সংরক্ষণ, তাই তো। এটা হচ্ছে আমাদের এক্স সিটু সংরক্ষণ। তাহলে যেমন এখানে অপশনগুলো যেগুলো বলেছে যে ক্রায়ো প্রিজার্ভেশন, তো ক্রায়ো প্রিজার্ভেশন যেটা আছে সেটা অবশ্যই একটা এক্স সিটু সংরক্ষণ এক্সাম্পল। তারপরে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, এটা অবশ্যই হচ্ছে একটা এক্স সিটু এক্সাম্পল। মাইক্রো প্রপাগেশন অবশ্যই এটা বাইরে করা হচ্ছে এক্স সিটু। কিন্তু ন্যাশনাল পার্ক যেটা, ন্যাশনাল পার্ক হচ্ছে কোন রকম আমাদের হচ্ছে এক্স সিটু কনজাম্পশন। ন্যাশনাল পার্কে কি হয় যে আমাদের গোটা ফরেস্টকে আমরা সংরক্ষণ করব, যাকে বলা হচ্ছে ন্যাশনাল পার্ক বলা থাকে, সেটা হচ্ছে একটা এক্সাম্পল হচ্ছে কি এটা হচ্ছে ইন সিটুর এক্সাম্পল। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি, যেটা হচ্ছে এক্স সিটুর এক্সাম্পল না, সেটা হচ্ছে একটা ইন সিটুর এক্সাম্পল। অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে। দেন পরের কোশ্চেনে কি বলেছে, in gene gun method used to introduce alien DNA into the host cell microparticle of dash metal use। কোন মেটালের হচ্ছে মাইক্রো পার্টিকেল সেখানে হচ্ছে আমাদের ইউজ করা হচ্ছে? অপশন এ হচ্ছে সিলভার, অপশন বি বলেছে কপার, অপশন সি বলেছে জিঙ্ক, অপশন ডি বলেছে যে টাংস্টেন এবং গোল্ড। তো অ্যান্সার কি বলছে বোঝার চেষ্টা করি। জিন গানে কি হয়, সাপোজ হচ্ছে কোন একটা রিকম্বাইন্ড একটা ডিএনএ আছে, সেই রিকম্বাইন্ড ডিএনএ একটা সেলের মধ্যে, সেই রিকম্বাইন্ড ডিএনএ যেটা আছে এলিয়েন ডিএনএ যেটাকে বলেছে, ওটা হচ্ছে কোনো একটা সেলের মধ্যে ঢুকাতে লাগবে। সেলের মধ্যে ঢুকানোর জন্য করে কি যে জিন গান, মানে জোরে সেই জিনটাকে জোরে জিনের গানের মধ্যে সেলের মধ্যে ঢুকানো হবে। তো জিন গানের মাধ্যমে সাপোজ জিন গান কথাটাকে বলে, ওটাকে হচ্ছে সেলটার মধ্যে ঢুকানো হবে। এবং যখন ওই সেলটার মধ্যে ঢুকানো হবে তখন কি হয়, সেখানে হচ্ছে টাংস্টেন এবং গোল্ড দ্বারা সেটাকে হচ্ছে মানে চারদিকে ঘিরে ফেলা হয় ওই সেলটাকে এবং তার ডিএনএটাকে, তারপর সেটাকে হচ্ছে জিন গানের মাধ্যমে সেটাকে ইনফিউজ করা হয় সেলের মধ্যে। তো অ্যান্সার হচ্ছে অপশন ডি, টাংস্টেন এবং গোল্ড হবে অ্যান্সার। এটা বায়োটেকনোলজি কোশ্চেন। এবং পরের কোশ্চেনে কি বলছে, the process of appearance of recombination nodule occurs in which of the following phase of হচ্ছে prophase 1 in meiosis। তাহলে অপশন এ বলেছে কি, অপশন এ বলেছে হচ্ছে ডাইকাইনেসিস, অপশন বি বলেছে প্যাকাইটিন, অপশন সি বলেছে জাইগোটিন, অপশন ডি বলেছে হচ্ছে ডিপ্লোটিন। তাহলে বুঝতে পারবে ব্যাপারটা হয় কি, রিকম্বিনেশন নডুলটা মানে কি। তো আমরা জানি কি হয় যে যখনই হচ্ছে মিওসিস যেটা হচ্ছে ওর চারটা দশা থেকে, প্রোফেজ 1, মেটাফেজ 1, প্রথমে মিওসিস 1, মিওসিস 2। মিওসিস 1 এর মধ্যে থাকবে হচ্ছে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। প্রোফেজ 1 যেটা আছে ওকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে কি লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, আরটা হচ্ছে ডাইকাইনেসিস। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডাইকাইনেসিস। তাহলে বুঝতে পারবে রিকম্বিনেশন হলো কি। তো যখন হচ্ছে আমাদের প্যাকাইটিন যখন দশা যখন আসবে, সাপোজ এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ক্রোমোজোম, এটা হচ্ছে একটা ক্রোমোজোম, দুটো ক্রোমোজোম পাশাপাশি বসে আছে ভাই একই রকম দেখতে, এগুলোকে বলা হচ্ছে হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোম। তো এগুলো উৎপন্ন করে কি, যেটা হচ্ছে একসঙ্গে দেখতে থাকে, ওটাকে বলা থাকে টেট্রাড বলা থাকে বা ওকে বলা থাকে ডায়েট বলা থাকে। এই দুটো যে আছে সেটা হচ্ছে এই দুটো ক্রোমাটিড, তারা হচ্ছে কি যেহেতু একই ক্রোমোজোমের মধ্যে আছে, এটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। আর এটা আর এটা যেটা আছে এটা হচ্ছে পরস্পর পরস্পর রেসপেক্ট থেকে নন সিস্টার ক্রোমাটিড। তো কি হয় আমাদের যে জাইগোটিন সরি প্যাকাইটিন দশায় কি হয়, প্যাকাইটিন দশায় হচ্ছে কি ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভার কথা অর্থ কি, ক্রসিং ওভার অর্থ হচ্ছে যে ওদের মধ্যে যে জেনেটিক মেটেরিয়াল যেটা আছে ওর মধ্যে একটা এক্সচেঞ্জ হবে ওর মধ্যে। তো এক্সচেঞ্জ হলে কি হয়, এটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড যেটা আছে ওর মধ্যে কি এরকম করে প্রথমে রিকম্বিনেশন নডুল উৎপন্ন করে, রিকম্বিনেশন নডুল উৎপন্ন করে, রিকম্বিনেশন নডুল উৎপন্ন করার পর সেখানে একটা এনজাইম সাহায্য করে, এনজাইমের নাম হচ্ছে দেখো রিকম্বিনেশন নডুল উৎপন্ন করছে কোন এনজাইম, নামের মধ্যে উত্তর হচ্ছে এনজাইমের নাম হচ্ছে রিকম্বিনেস। ওই রিকম্বিনেস এনজাইমটা সাহায্য করে এবং এর মাধ্যমে হচ্ছে রিকম্বিনেশন নডুলটা উৎপন্ন করে। এবং তারপরে কি, তারপর হচ্ছে আমাদের ক্রসিং ওভার হয়ে থাকে। ক্রসিং ওভারের সময় কি হয় যে জেনেটিক যে মেটেরিয়াল যেটা আছে তার মধ্যে এক্সচেঞ্জ হয়, তাই তো। তাহলে ডায়াগনোসিস অ্যান্সার হবে না। লেপটিন ডায়াগনোসিস হচ্ছে সবার লাস্ট দশা হচ্ছে ডায়াগনোসিস। আর ডিক্লোরিন তো হবে না। আর জাইগোটিন যেটা আছে, জাইগোটিন কি, জাইগোটিন কি এই যে আমাদের যে যে দুটো সিস্টার ক্রোমাটিড যেটা দুটো যে ক্রোমোজোম যে আছে হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোম যেটা আছে, যেটা হচ্ছে আমাদের বাইভ্যালেন্ট বা টেট্রাড উৎপন্ন করলো, সেটা মিললে হয় হচ্ছে আমাদের জাইগোটিন দশায়। তো অপশন সি হবে না, তো অ্যান্সার হচ্ছে অপশন বি হবে অ্যান্সার, প্যাকাইটিন হবে। প্যাকাইটিন দশায় কি হয় যে রিকম্বিনেশন নডুলটা ফাংশন করলো, সেখানে এনজাইমটা কাজ করছে, এনজাইমের নাম হচ্ছে রিকম্বিনেস। এবং তারপরে কি হয়, তারপরে হচ্ছে কি যে হোমোলোগাস ক্রোমোজোম যে পেয়ার যে আছে ওর যে নন সিস্টার যে ক্রোমাটিড যে আছে তার মধ্যে কি হয় যে জেনেটিক যে ম্যাটেরিয়াল যেটা আছে আদান প্রদান ঘটে, সেই ঘটনাগুলোতে ক্রসিং ওভার বলা হয়ে থাকে। তো অ্যান্সার হচ্ছে অপশন বি। দেন পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলেছে যে দ্য থিকনেস অফ ওজন ইন এ কলাম অফ এয়ার ইন এ অ্যাটমসফিয়ার ইজ মেজার্ড বাই কি। বলছে ওজনের যে থিকনেস যেটা সেটা কোন এককে মাপা হয়। একদম শুধু একটা কোশ্চেন, ক্লিয়ার ইমেজ হবে না, ডপসন হবে অ্যান্সার, আছে তোমার ডপসন এটা মাপা হয়, ডেসিমিটার হবে না, ডিসিবল হবে না। তো এই যে বলছে ওজনের থিকনেস কিভাবে মাপা হয়, তো মাথায় রাখতে লাগবে যে ওজন যেটা আছে
ওজনটা কি, যে আমাদের যে দুটো লেয়ার থাকে, প্রথমে থাকবে হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমাদের আর্থ, প্রথমে থাকলো হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার থাকলো, আর তারপরে যে লেয়ারটা থাকলো তার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার থাকলো, তাই তো? এবার ওজন যে আছে সেটা কি, যে 220 ডপসন ইউনিট যেটা আছে ওর থিকনেসটাকে হওয়া উচিত। 1 ডপসন ইউনিট মানে কি, যে 0.01 মিলিমিটার থিকনেস মানে হচ্ছে 1 ডপসন ইউনিট, তাই তো? তো 220 ডপসন ইউনিট যেটা আছে সেটা হচ্ছে নর্মাল ওজন থিকনেস থাকা উচিত বা তার বেশি থাকা উচিত। যদি তার থেকে কম হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে ওজন হোল, সেটা ফর্মেশন করে, বা ওজন গহ্বর যেটাকে বলা হয়ে থাকে। তো ওজন হোল হলে কি হবে, ওজন হোল হলে কি হবে, বা ওজন যে লেয়ার যদি পাতলা হয়ে যায় 220 ডপসন ইউনিট, তাহলে কি হবে, যে সূর্যের যে ইউভি লাইট যেটা আছে, মেনলি হচ্ছে ইউভিবি, ইউভিবি যেটা আছে সেটা কি হবে, আমাদের অ্যাটমসফিয়ারে চলে আসবে, আমাদের পৃথিবীতে চলে আসবে। ফলে সেগুলো করবে কি, আমাদের মানে নানা রকম ক্ষতি করবে, স্কিন ক্যান্সার করতে পারে, এবং সেটা হচ্ছে মিউটেশন করতে পারে আমাদের সেলে, মিউটেশন গুলি আমাদের ক্যান্সার হয়ে যাবে। তারটা এটা হচ্ছে আমাদের অপশন, হচ্ছে অপশন বি হবে অ্যান্সার, ডপসনের। আর যদি বলা যায় যে ডপসনের যেটা আছে, ওজন যেটা আছে, ওজন, ওজন আবার দুই রকম হয়ে থাকে, কি কি, একটা হচ্ছে গুড ওজন আর একটা হয় হচ্ছে আমাদের ব্যাড ওজন। তো কোনটা গুড ও কোনটা ব্যাড, এটা হচ্ছে আমাদের আর্থ, এটা হচ্ছে আমাদের আর্থ। এরপরে যে থাকলো তার নাম হচ্ছে থাকলো যে ট্রপোস্ফিয়ার, আর তারপরে যে লেয়ারটা আছে নাম হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ারটা আছে। তো স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ারে যে লেয়ারটা আছে তাকে বলা হচ্ছে গুড ওজন, আর ট্রপোস্ফিয়ার লেয়ারে যে লেয়ার ওজন থাকে তার নাম হচ্ছে ব্যাড ওজন। দেখো নামের মধ্যে উত্তর গুড ব্যাড। গুড কোনটা কি, সেটা হচ্ছে ভালো কাজ করছে, সেটা হচ্ছে গুড ওজন, অর্থাৎ সেটার কাজ হচ্ছে কি, সেটার কাজ হচ্ছে কি আমাদের যে সূর্যের থেকে যে ক্ষতিকারক যে অতিবেগুনি রশ্মি আসছে, ইউভি লাইট আসবে, সেটাকে হচ্ছে থেকে আমাদেরকে রক্ষা করা। স্ট্র্যাটোস্ফিয়ার ওজনটা সেটা হচ্ছে গুড ওজন। কিন্তু সেই ওজন যে যদি আমাদের ট্রপোস্ফিয়ারে চলে আসে, ট্রপোস্ফিয়ার ওজন চলে আসলে কি হবে, সেটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার এরকম ক্ষতি করবে। তাই সেটাকে বলা থেকে ব্যাড ওজন। তো অ্যান্সারটা হবে হচ্ছে অপশন বি হবে অ্যান্সার, অপশন এটা হবে answer। আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে কি বলছে, আনইকুইভোকাল প্রুফ। আনইকুইভোকাল মানে কি, যে মানে একদম মানে ডেফিনেটলি করে দিল যে এটাই সত্যি, এর উপরে মানে মানে এর উপরে আর কোনো যুক্তি খাটে না, এরকম ব্যাপারকে বলা হচ্ছে আনইকুইভোকাল বলা হয়ে থাকে। তো বলেছে আনইকুইভোকাল প্রুফ দ্যাট ডিএনএ ইজ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল ওয়াজ ফার্স্ট প্রপোজ বাই। তো জানা আছে যে ডিএনএ যে জেনেটিক ম্যাটেরিয়াল সেটা হচ্ছে একদম মানে নিশ্চিন্ত হয়ে, যেটা কারা প্রমাণ করলো, হার্সে এবং চিসের পরীক্ষা। তো অপশন সি হবে অ্যান্সার, আলফ্রেড হার্সে এবং মার্থা চিস যেটা আছে সেটা হচ্ছে একদম আনইকুইভোক্যাল ভাবে প্রমাণ করে দিল ডিএনএ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। তো কোশ্চেন আসবে একটা তোমাকে জানাবে যে তারা এই হার্সেজিস যে আছে তারা পরীক্ষা জানা, তোমরা যে ব্যাকটেরিওফাজের উপর তারা পরীক্ষাটা করেছিল কি। তো কোশ্চেন দেখবো হচ্ছে যে কত সালে হচ্ছে হার্সেজিস যে আছে ব্যাকটেরিওফাজের উপর পরীক্ষা করে এটা একদম আনইকুইভোক্যাল বলে দিল যে ডিএনএ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। তো কত সালে পরীক্ষাটা করেছে সেটা তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাবে। তো সাজেশন অ্যান্সার হচ্ছে অপশন সি হবে অ্যান্সার। ঠিক আছে, এবার পরের কোশ্চেন কি বলেছে, হ্যাঁ, বলছে এরকম, হুইচ অফ দ্য ফলোইং ফাংশন ইজ নট পারফর্ম বাই দ্য সিক্রেশন অফ দ্য স্যালিভারি গ্ল্যান্ড, তাই তো? তো আমরা জানি যে স্যালিভারি গ্ল্যান্ড যেটা আছে আমাদের কত 3 জোড়া হচ্ছে আমাদের স্যালিভারি গ্ল্যান্ড থেকে, প্যারোটিড, সাবম্যাক্সিলারি, একটা হচ্ছে সাবম্যান্ডিবুলার। তো তোমরা আগে কমেন্ট সেকশনে জানাবে যে সবচেয়ে বড় স্যালিভারি গ্ল্যান্ড কোনটা, প্যারোটিড, সাবম্যাক্সিলারি নাকি সাবম্যান্ডিবুলার। তো ঠিক আছে, এবার কোশ্চেন বলছে যে কোনটা যেটা আছে সেটা হচ্ছে কি, যে স্যালিভারি গ্ল্যান্ডের মধ্যে কোনটা হচ্ছে স্যালিভারি গ্ল্যান্ডের ফাংশন না। তো স্যালিভারি গ্ল্যান্ডটাকে করে কি, স্যালিভারি গ্ল্যান্ডের থেকে একটা এনজাইম বার হয়, এই এনজাইমের নাম হচ্ছে কি স্যালাইভারি, এখানে বোঝার চেষ্টা করি। ওখান থেকে একটা এনজাইম বার, এনজাইমের নাম হচ্ছে কি, এনজাইমের নাম হচ্ছে আমাদের স্যালাইভারি অ্যামাইলেজ, এনজাইমের নাম স্যালাইভারি অ্যামাইলেজ। অপর নাম কি আসবে, অপর নাম আসবে হচ্ছে, অপর নাম আসবে হচ্ছে টাইলিন, হচ্ছে অপর নাম হচ্ছে টাইলিন। স্যালাইভারি অ্যামাইলেজ বা টাইলিন, ওর কাজ হচ্ছে কি, ওর কাজ হচ্ছে কি আমাদের যে হচ্ছে স্টার্চ যেটা আছে, স্টার্চ সবটা না, মোটামুটি 20% স্টার্চ যে আছে ওই স্যালাইভারি অ্যামাইলেজ যে এনজাইম যে আছে ওটাকে ভেঙে দিল, ভেঙে উৎপন্ন করে হচ্ছে কি স্টার্চ, কি ভেঙে উৎপন্ন করে কি মল্টোজ উৎপন্ন করে। মল্টোজটা হচ্ছে কি আহ দুটো, এটা হচ্ছে একটা কি দুটো মনোস্যাকারাইড নিয়ে গঠিত, সেটা হচ্ছে একটা ডাইস্যাকারাইড হচ্ছে মল্টোজ। তো ওর কাজ হচ্ছে কি, ওর কাজ হচ্ছে 20% স্টার্চ যেটা আছে মুখের মধ্যে স্যালাইভারি আমরা সেটা কাজ করবে স্টার্চের উপর, এবং সেটা হচ্ছে করে কি, যে ডাইস্যাকারাইড উৎপন্ন করে, ডাইস্যাকারাইড নাম হচ্ছে মল্টোজ উৎপন্ন করে, তাই তো? আর বাকি 80% স্টার্চ যেটা সেটা তো পরবর্তীকালে আমাদের ইন্টেস্টাইন যে আছে, ইন্টেস্টাইনের জুস সেটাকে ডাইজেশন করবে। তো এখানে অপশনগুলো কি কি বলছে, অপশন বলেছে কি, অপশন বলছে এরকম যে ডাইজেশন অফ দ্য ডাইসাইড না, কোনটা হচ্ছে নট পারফর্ম, এটা অপশন এই হবে অ্যান্সার, ডাইজেশন অফ ডাইসাইড মানে ওখানে বলছে কি মল্টোজের কথা বলছে না। মল্টোজকে যে আছে, মল্টোজকে কোনো সময় হচ্ছে আমাদের স্যালাইভারি আমরা যে আছে, অর্থাৎ স্যালাইভারি গ্ল্যান্ড যে সেকশন যে আছে তাকে তো মল্টোজ কোনো সময় ডাইজেশন করে না। মল্টোজকে ডাইজেশন করে হচ্ছে কি আমাদের যে পরবর্তীকালে ইন্টেস্টাইনে যখন আসবে, ইন্টেস্টাইনাল যে জুস যেটা আছে সেটা হচ্ছে আমাদের মল্টোজকে ডাইজেশন করবে। তাহলে অপশন এ যেটা হচ্ছে ভুল কথা বলেছে। তো কন্ট্রোল দ্য ব্যাকটেরিয়াল পপুলেশন মাউথ, অবশ্যই যে আমরা যখন খাবার খাচ্ছি তখন নানা রকম হচ্ছে ব্যাকটেরিয়া বা নানা রকম হচ্ছে বাইরের যে বস্তু যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের খাওয়ার মধ্যে আছে, ফলে সেগুলোকে হচ্ছে আমাদের যে ক্ষতিকর যে সমস্ত ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলোকে হচ্ছে মারতে লাগবে। তো মারার জন্য হচ্ছে কি, যে মুখে আমাদের লালার মধ্যে বা সাইফার মধ্যে নানা রকম পদার্থ থাকে যেগুলো হচ্ছে ব্যাকটেরিয়াকে ভাঙে, লাইসোজোম নামক পদার্থ থাকে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তো অপশন বি হবে অ্যান্সার।
তাহলে কি ডাইজেশন অফ দ্য কমপ্লেক্স কার্বোহাইড্রেট, অবশ্যই কমপ্লেক্স কার্বোহাইড্রেট হবে অ্যান্সার, অবশ্যই হবে, এটা হবে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট স্টার্চ, স্টার্চকে সেটা হচ্ছে ভাঙছে এবং স্টার্চকে ভেঙে হচ্ছে আমাদের যে কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে ভেঙে সেটা হচ্ছে মনোজ উৎপন্ন করছে, যেহেতু সবটা অংশ 20% কে ভাঙছে, তাই ঠিক আছে বলেছে। আর লুব্রিকেশন অফ দ্য ওয়াল, অবশ্যই যে আমাদের ওরাল ক্যাভিটি যেটা আছে, যেহেতু স্যালাইভা যেটা জলীয় মানে একটা জল জল টাইপের একটা পদার্থ, তা আমাদের যে লুব্রিকেশন যে আছে মানে কি, মানে আমাদের যে খাওয়ার গিলার সময় যে সুবিধা করছে এটাকে হচ্ছে লুব্রিকেশন হিসেবে সাহায্য করছে। তো ওরাল ক্যাভিটি লুব্রিকেশনে সাহায্য করছে স্যালাইভ। কিন্তু অপশন এ যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের স্যালিভারি গ্ল্যান্ডের কাজ না, সেটার কাজ হচ্ছে আমাদের যে ইন্টেস্টাইনাল যে জুস আছে, ইন্টেস্টাইনাল জুসের কাজ হচ্ছে ডাইজেশন অফ অ্যাসিড। তাহলে অ্যান্সার হচ্ছে 60-এর আনসার হচ্ছে অপশন এ হবে অ্যান্সার, ঠিক আছে। দেন পরের কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং অকার্স ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য অটোজোমাল লিঙ্ক ডমিনেন্ট ট্রেট, মানে এর মধ্যে কোনটা হচ্ছে অটোজোমাল লিঙ্ক ডমিনেন্ট ট্রেটের মধ্যে হয়। অপশন এ বলেছে থ্যালাসেমিয়া, অপশন বি বলেছে হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া, মার্টিন ডিস্ট্রফি নাকি হিমোফিলিয়া। তো প্রথমত থ্যালাসেমিয়া যেটা সেটা একটা কি অটোজোমাল রিসিভ ডিসঅর্ডার, ডোমিনেন্ট না, তো থ্যালাসেমিয়াতে অ্যান্সার হবে না। তারপরে কি হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া এবং হিমোফিলিয়া, সেই দুটি হচ্ছে কি আমাদের এক্স লিঙ্কড হচ্ছে রিসিভ, এক্স লিঙ্ক ডিসঅর্ডার হচ্ছে সবগুলো সিকেল সেল অ্যানিমিয়া এবং হচ্ছে হিমোফিলিয়া। এক্স লিঙ্ক ডিসঅর্ডার হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া এবং হচ্ছে হিমোফিলিয়া বোতলে। কিন্তু অপরদিকে হচ্ছে মায়োটনিক ডিস্ট্রফি যেটা আছে, মায়োটনিক ডিস্ট্রফি কি সেটা হচ্ছে কি একটা অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার হচ্ছে একটা মায়োটনিক ডিস্ট্রফি, তাই তো। তো এই রোগটা কি হয়, এই রোগটা হচ্ছে আমাদের মাসেলের নানা রকম ক্ষতি হয়। তো আমাদের একটা কোশ্চেন আসবে, আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে মায়োটনিক ডিস্ট্রফি যে রোগটা যেটা আছে সেখানে কি হয়, যে একটা জিন থেকে সেই জিনটার মধ্যে মিউটেশন ঘটে, সেই জিনটার মিউটেশন করলে কি হয় একটা পার্টিকুলার প্রোটিন আছে, সেই প্রোটিনটা হচ্ছে ঠিকঠাক করে উৎপন্ন হয় না, তার জন্য হচ্ছে আমাদের মায়োটনিক ডিস্ট্রফি হয়। তো তোমরা আমাকে জানাবে যে মায়োটনিক ডিস্ট্রফি রোগটায় কোন প্রোটিনটা ঠিকঠাক করে উৎপন্ন হয় না বা কোন প্রোটিনটা উৎপন্ন হয় না। অ্যান্সার আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাবে যে প্রোটিনটা, সেই প্রোটিনটার নাম কি যে প্রোটিনটা হচ্ছে মায়োটনিক ডিস্ট্রফি রোগটা উৎপন্ন হচ্ছে না, সে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো অ্যান্সার হচ্ছে কি অপশন 45 এর আনসার হচ্ছে অপশন সরি, হ্যাঁ 43, এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি হবে অ্যান্সার, মাইটোনিক ডিস্ট্রফি সেটা হচ্ছে একটা অটোসোমাল ডোমিনেন্ট ট্রেট, ঠিক আছে। দেন পরের কোশ্চেন কি বলছে, ন্যাচারাল সিলেকশন where more individual acquired হচ্ছে specific character value other than the main character আর is to random change, directional, stabilizing নাকি destructive। এবার ন্যাচারাল সিলেকশন যেটা আছে সেটা হচ্ছে কি তিন রকম ভাবে হতে পারে। একটা হচ্ছে কি সাপোজ এটা কোনো একটা পপুলেশন, এরকম একটা কোনো একটা পপুলেশন এইভাবে আছে, এটাকে এটা ধরলাম হচ্ছে ওর হচ্ছে মানে একটা পার্টিকুলার কোনো একটা বৈশিষ্ট্য, সাপোজ একটা নির্দিষ্ট ক্যারেক্টার যেটা আছে, আর এই ওয়াই এক্সিস বরাবর আমরা ভাবলাম হচ্ছে সেই পপুলেশনের ওটা জনসংখ্যা। তো যখন এরকম হয়তো কি হতে পারে, যখন র্যান্ডম চেঞ্জ হয়, র্যান্ডম চেঞ্জ হয়, স্টেবিলাইজিং কথা অর্থ কি যে বেশিরভাগ পপুলেশন যেটা আছে সেটা হচ্ছে কি যে ওর যে মিন যে ভ্যালু যেটা আছে, মিন যে ক্যারেক্টার যেটা সেটাকে অ্যাকর্ড করলো, মানে একটা স্টেবল জায়গায় গেলো, তখন থেকে বলবো স্টেবিলাইজিং পজিশন। ডিরেকশন কি যে আদার দেন স্পেসিফিক ক্যারেক্টার কি হয় অন্য একটা মিন ক্যারেক্টার বাদে অন্য একটা দিকে চলে গেল, একটা নির্দিষ্ট ডিরেকশন দিয়ে চলে গেল, ওকে বলা হচ্ছে ডিরেকশনাল চেঞ্জ। ডিসরাপ্টিভ কি হলো, সাপোজ কোনো একটা পপুলেশন এরকম ছিল নর্মাল ভ্যালু, একটা কি কিছু কিছু পপুলেশন চলে গেলো এইদিকে আর কিছু চলে গেলো এইদিকে, অর্থাৎ কি মানে একটা নির্দিষ্ট পপুলেশন নির্দিষ্ট ক্যারেক্টার অ্যাকর্ড করলো, আরেকটা নির্দিষ্ট পপুলেশন যেটা আছে নির্দিষ্ট কিছু সংখ্যা আছে সেটা হচ্ছে নির্দিষ্ট ক্যারেক্টারকে অ্যাকর্ড করলো, সেটুকু কি মাঝখান দিয়ে এটা যে গ্রাফটা দেওয়া গ্রাফটি এখানে মাঝখান দিয়ে ভেঙে যাচ্ছে, এটাকে বলে থেকে ডিসরাপ্টিভ বলা থাকে। এটাকে বলা থেকে স্টেবিলাইজিং, যখন হচ্ছে আমাদের মিন ক্যারেক্টার নিবে তখন হচ্ছে স্টেবিলাইজিং, যখন মিন ক্যারেক্টার ছাড়া অন্য একটা নির্দিষ্ট ক্যারেক্টার নিচ্ছে তখন একটা নির্দিষ্ট ডিরেকশন দিয়ে চলে যাচ্ছে, তাই একে বলা হচ্ছে কি ডিরেকশনাল বলা থাকে, একে বলা থাকে ডিরেকশনাল। আর যখন হচ্ছে কি হয় যে মানে দুটো আলাদা আলাদা ক্যারেক্টার অ্যাকোয়ার করছে তখন তাকে বলবো হচ্ছে কি, তখন তাকে বলবো হচ্ছে ডিসরাপটিভ বলবো। তো কোশ্চেনটা কি বলছে, ন্যাচারাল সিলেকশন হয় মোর ইন্ডিভিজুয়াল অ্যাকোয়ার স্পেসিফিক ক্যারেক্টার ভ্যালু আদার দ্যান দ্য মেইন ক্যারেক্টার, এই লিস্ট হচ্ছে নির্দিষ্ট ডিরেকশন দিয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি হবে অ্যান্সার, 75 সি হবে অ্যান্সার, ডিরেকশনাল চেঞ্জ হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে আজকের পর্যন্ত এতটুকু কোশ্চেন থাক, আশা করি কোশ্চেনগুলো সব বুঝতে পেরেছো। এবং এর পরের যে ভিডিও যেগুলো আসবে এখানে আমরা মেইনলি হচ্ছে র্যান্ডম র্যান্ডম কোশ্চেন নিব, তোমাদের যে গোটা জেন পাস ইউজি সিলেবাস আছে 11-12 যে সিলেবাস যেগুলো আছে মেইনলি ওখান থেকে আমরা কোশ্চেন নিব। আর যেহেতু জেন পাস ইউজিতে কি হয় যে মেইনলি 12 এর কোশ্চেন বেশিরভাগ বেশি আসে, যেমন রিপ্রোডাকশন থেকে প্রচুর কোশ্চেন আসে, তারপর হচ্ছে জেনেটিক্স এর কোশ্চেন থেকে প্রচুর কোশ্চেন আসে, আর অপর দিকে হচ্ছে ওই অপর দিকে ইকোসিস্টেম যে ইকোলজির যে পার্টটা, ইকোলজি পার্ট থেকে কম বেশি কোশ্চেন আসে, আর মোটের থেকে কোশ্চেনটা একটু কমই আসে। আর মেইনলি সবচেয়ে বেশি কোশ্চেন আসে যে আমাদের হিউম্যান ফিজিওলজি কোশ্চেন পার্টটা যেটা আছে, আর হচ্ছে ওখান থেকে ক্লাস 12 এর চ্যাপ্টার যে হিউম্যান হেলথ এন্ড ডিজিজ, ওখান থেকে কোশ্চেনগুলো বেশি আসে। তো আমরা করবো কি যে এইখান থেকে যে কোশ্চেনগুলো বেশি বেশি করে রাখবো, আর বাকি যে চ্যাপ্টারগুলো যেগুলো আছে সেখান থেকে কোশ্চেন রাখবো, কিন্তু সেগুলো যেহেতু খুব একটা ইম্পর্টেন্ট না, সেখান থেকে কোশ্চেন যেহেতু অনেক কম আসে, তো সেগুলোর কোশ্চেনের সংখ্যা একটু কমই হবে। তো লাস্টে বলবো আশা করি তোমরা সব বুঝতে পেরেছো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক করো, শেয়ার করো।
আর আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ।